আসসালামু আলাইকুম। বিব্রেইনার ভার্সিটি এবং এইচএস প্রাইভেট প্রোগ্রাম আমি মোহাম্মদ সাকিব আল ফাহিদ। তোমাদের সাথে ইন্সট্রাক্টর হিসাবে ম্যাথ ইন্সট্রাক্টর। আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সে। আমি তোমাদের সরলরেখা নিয়ে ক্লাস নিচ্ছি। তো সরলরেখাকে আমরা মূলত ৩ টা ক্লাসে বিভক্ত করেছি। সরলরেখা ১, সরলরেখা ২ এবং সরলরেখা ৩। তো বিগত সরলরেখা ১ ক্লাসটা হয়ে গেছে। সেটা তোমরা YouTube এ পেয়ে যাবা। YouTube এ যদি তোমরা এটা ক্লাস না দেখে থাকো তাহলে সরলরেখা ১ ক্লাসটা তোমরা দেখে আমাদের এই সরলরেখা ২ ক্লাসটাতে অ্যাটেন্ড করবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো সরলরেখা ১ চ্যাপ্টারটাতে আমরা সরলরেখার কিছু সমীকরণ কিভাবে গঠন করা যায় সেইটা দেখে এসেছিলাম। তো আজকে তার কিছু সমীকরণ বাদ ছিল যে একটা সরলরেখাকে কিভাবে সমীকরণ আকারে তার ঢাল দেয়া থাকে, তার কোন বিন্দু দিয়ে গেছে সেটা দেয়া থাকলে আমরা বের করতে পারি। আজকে আমরা সেই বিষয়টাই শিখব। তো দেখো প্রথমেই এখানে কি বলা রয়েছে সমীকরণ গঠন। যে একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটি বিন্দুগামী কি সরলরেখার সমীকরণ। একটা সরলরেখার ঢাল যদি দেয়া থাকে, তো ঢাল আমরা কি শিখেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে আমরা ঢাল বলি। তার ত্রিকোণমিতিককে আমরা ট্যানজেন্টকে ঢাল বলি। তো আমরা ঢাল একটা পেয়ে যাব। প্রশ্নে আমাদের অবশ্যই ঢালটা দেয়া থাকবে যে ঢাল এম এবং ওই রেখাটা যদি x1 y1 বিন্দু দিয়ে যায়। সাপোজ তুমি দেখো, তুমি এখানে এইটা হলো y অক্ষ আর এইটা হলো x অক্ষ। এটা হলো x অক্ষ, এটা হলো কি y অক্ষ। তো এই যে এই সরলরেখাটার সমীকরণ আসলে আমাকে নির্ণয় করতে হবে। এই সরলরেখাটার সমীকরণ আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এই সরলরেখাটা দেখো x অক্ষের সাথে একটা থিটা কোণে আছে। অবশ্যই এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই, তাহলে আমি তার একটা m পাবো। তাহলে m হলো তার ঢাল। এবং সেই সরলরেখাটা দেখো এ একটা বিন্দু দিয়ে গেছে। এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x1 আর y1। অর্থাৎ ব্যাপারটা হলো যে আমি এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে চাই এবং সে কি করেছে এই এ x1 y1 বিন্দু দিয়ে গেছে। এই রকম ক্ষেত্রে যদি দেয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করার যে সূত্রটা y তার জেনারেল ফরম্যাট, x তার জেনারেল ফরম্যাট, তাহলে y মাইনাস এই y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আসলে ব্যাপারটা কি y ইজ ইকুয়ালস টু mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম থাকে। এই y এর সাথে এক্সট্রা হিসাবে আসছে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এই x এর সাথে আসছে x মাইনাস x1। এটা হলো কি? এটা হলো যে একটা সরলরেখা যদি x1 y1 বিন্দু দিয়ে যায়, একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা দেয়া থাকে এবং তার ঢাল দেয়া থাকে, তাহলে কি করতে পারবো? তার সমীকরণ বের করার সূত্রটা হলো y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো দেখো এরপরে আমরা দেখি, এরপরে সাপোজ আমার ঢাল দেয়া নেই, তুমি এই কাজটা করতে পারো। দেখো এখানে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে। এই যে কমলা কালারের যে রেখাটা আছে এটার সমীকরণ আমাকে বের করতে হবে। তো এটা সমীকরণ বের করার ক্ষেত্রে তোমাকে এখানে a x1 y1 দিয়ে দিয়েছে এবং b x2 y2 দিয়ে দিয়েছে, মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এবং ওই দুই বিন্দু আবার ওই সরল রেখার উপরে অবস্থিত। তো এখন আমাদেরকে কি করতে হবে? এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা আগেই কিন্তু সরলরেখার ঢাল বের করার আর একটা ফর্মুলা দেখেছিলাম। সরলরেখার ঢাল বের করার আরেকটা ফর্মুলা আমরা কি দেখেছিলাম? আমরা সরলরেখার ঢাল বের করার আরেকটা ফর্মুলা দেখছিলাম y2 মাইনাস y1 ইজ ইকুয়ালস টু x2 মাইনাস x1। এটা কখন হয়? যখন হয় দুইটা বিন্দু দেয়া থাকে, সরলরেখার দুইটা স্থানাঙ্ক বা বিন্দু দেয়া থাকে x1 y1 এবং কি x2 y2। এই দুইটা দেয়া থাকলে এই দুইটা মধ্যবর্তী যে সরলরেখা তার ঢাল বের করার সূত্র ছিল m ইন্টু m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এই যে দেখো এই সরলরেখাটা, এই যে এই দুইটা বিন্দু দেয়া আছে a আর b, তাহলে এখান থেকে অবশ্যই তার m বের করতে পারবো। তাহলে এর m বের করে ফেললাম। এর কি বের করে ফেললাম? এম বের করে ফেললাম। এবং আমি কি বলছি যে যে কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই সে হয় এ বিন্দু দিয়ে যায়, তাহলে কোন বিন্দু দিয়ে যায়? বি বিন্দু দিয়ে যায়। এই ক্ষেত্রে তার সমীকরণটা আসবে কি? আমি সাপোজ ধরলাম যে সে বি বিন্দু দিয়ে যায় এবং এ আর বি বিন্দুর সহযোগিতায় তার আমি এম বের করলাম। তাহলে এই যে আগের ফরম্যাটে যে আমি ফর্মুলাটা শিখে আসলাম যে একটা বিন্দুগামী এবং তার যদি ঢাল দেয়া থাকে তাহলে ওই সরলরেখাটার সমীকরণ কি? y মাইনাস y1 ইকুয়ালস টু
m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এ কিন্তু x2 আর y2 বিন্দু দিয়ে গেছে, আমি এই বিন্দুটাকে ধরে নিয়েছি যেহেতু, তাহলে এই x2 আর y2 এবার কিসের কাজ করবে, x1 আর y1 এর কাজ করবে ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে কি হবে, y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স টু। এইভাবেও এই সরলরেখাটার সমীকরণ বের করা যায়, এই সরলরেখাটার কি বের করা যায়, সমীকরণ বের করা যায়। এত কষ্ট করব না, আরেকটা কাজ করব। আরেকটা কাজ হলো যে এই যে এরকম যদি দুইটা বিন্দু দেয়া থাকে, একটা সরল রেখা দুইটা বিন্দু দিয়ে গেছে এবং ওই দুই বিন্দু যদি দেয়া থাকে, তাহলে সরল রেখার সমীকরণ বের করার সবচেয়ে সহজ ফরম্যাট হলো এইটা, কি y মাইনাস y1 ইকুয়াল ডিভাইডেড বাই y1 মাইনাস y2 is equals to x minus x1 divided by x1 minus x2। মানে কি y minus y1, y1 হয়ে গেল, y1 টা এখানে চলে আসলো, y1 minus y2 শেষ। তারপরে কি x minus x1, x1 টা আবার এখানে চলে আসলো, x1 minus x2। এইভাবেও আমরা দুইটা বিন্দু দেয়া থাকলে সরলরেখাটা সমীকরণ বের করতে পারি। আবার এই সরলরেখাটাকে আগে ঢাল বের করে যে কোনো একটা বিন্দু ধরে আগের ফরম্যাট অনুযায়ী আমি বের করতে পারি। তাহলে দেখো এইভাবেও আমরা একটা সরলরেখার সমীকরণ গঠন করতে পারি। এরপরে তৃতীয়টা আসো, এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো কি বলছে যে সরলরেখার ছেদক আকৃতির সমীকরণ নির্ণয় করো। কি বলছে, সরলরেখার ছেদক আকৃতির সমীকরণ নির্ণয় করো। একটা সরলরেখা সাপোজ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করে গেছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো এই কমলা কালারের সরলরেখাটাকে দেখো, এটা দেখো এক্স অক্ষ আমাদের এইটা আর ওয়াই অক্ষ আমাদের এইটা, হ্যাঁ। তাহলে দেখো সে এক্স অক্ষকেও ছেদ করছে, ওয়াই অক্ষকেও কি করছে, ছেদ করছে। এখন বলছে যে এরকম যদি একটা সরলরেখা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে ছেদ করে, তাহলে তার সমীকরণটা কি হয়। তো দেখো সে যখন এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করবে, একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো, আবার কি করব, এখানে একটা বিন্দু পাবো, এই যে দুইটা বিন্দু পাবো। এখন এই দুই বিন্দুর ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই যে এটা 0,0 বিন্দু, মূল বিন্দু থেকে এ এক্স বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে গেছে, একটা নির্দিষ্ট দূরত্বে গেছে, ওই দূরত্বটাকে আমি ধরে নিলাম এ, যে সে এক্স অক্ষ বরাবর এই বিন্দুটা শুধু কল্পনা করছি কারকে, এই বিন্দুটাকে শুধু, যে 0,0 বিন্দু থেকে এই বিন্দুটা একটা নির্দিষ্ট দূরত্বে গেছে, তাহলে সে এ দূরত্বে গেছে। আমি ধরে নিলাম যে এখান থেকে তার যে এক্স এর যে ভ্যালু সেইটা হলো এ। তাহলে এটা কি ভুজ, তাহলে এই যে তার ভুজের ভ্যালু হলো এ। কিন্তু মানে আমি এবার এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করছি। এই বিন্দুটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে কোথাও আপ ডাউন করেছে, করে নাই। তার মানে ওয়াই এর ভ্যালু তার কত, 0, কারণ ওয়াই বরাবর তার উপরেও উঠে নাই, সে নিচেও নামে নাই, মানে ওয়াই এর ভ্যালু 0। কারণ কি এই যে ওয়াই এখানে 0,0। কথা বুঝতে পেরেছি। তাহলে আমি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করে নিলাম a,0। এরপরে দেখো এই যে এই জায়গায় যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা কি হয়েছে, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্বে গেছে, তাহলে এই দূরত্বটাকে আমি ধরে নিলাম বি, এই দূরত্বটাকে আমি ধরে নিয়েছি কি বি। দেখো তো এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর এই যে ডানে বা বামে কোথাও গেছে, যায় নাই, তার মানে তার এক্স এর ভ্যালু কত, 0। আর ওয়াই এর ভ্যালু অবশ্যই কত, ওয়াই এর ভ্যালু এই যে 0,0 থেকে ওয়াই বরাবর কত দূর গেছে সে, বি, আমি ধরে নিছি সেটাকে বি, তাহলে 0,বি। তাহলে এরকম যদি হয় যে একটা সরল রেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে তার ক্ষেত্রে আমরা দুইটা বিন্দু পাই। এক্স অক্ষের উপর যে বিন্দুটা পাই সেই বিন্দুটার আমি স্থানাঙ্ক ধরে নেই a,0। এ কি জিনিস, মূল বিন্দু থেকে ওই বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত দূরে অবস্থিত। আবার আমি আরেকটা বিন্দু পাই বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্কটা আমি পাই 0,বি, মানে ওয়াই এর দিকে তার কোনো সরণ নেই এবং বি এর ওয়াই এর এক্স এর দিকে তার কোনো সরণ নেই এবং ওয়াই এর দিকে তার সরণটা কত, বি। তাহলে এই যে আমি এই দূরত্বটাকে ধরে নিলাম যে বি, তাহলে ওটা হয়ে গেল কত, 0,বি। এখন দেখো এই যে ফরম্যাট হয়ে গেছে। এখন এই দুইটা এইটা হলো কি, এইটা হলো তোমার x1 y1 ধরে নাও, আর এইটাকে x2 y2 ধরে নাও। তুমি যদি এখন ওই যে আগের সমীকরণের যে ফরম্যাটটা আছে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 is equals to y minus y1 divided by y1 minus y2, এই ফরম্যাট দিয়েও এই সরলরেখাটা সমীকরণ এখন বের করতে পারবা। কারণ কি আমি এই দুই সরলরেখার দুইটা বিন্দু কিন্তু অলরেডি বের করে ফেলছি। কিন্তু এই সরলরেখাটা সমীকরণ এইভাবে গঠন করার পর এটার একটা সহজ ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হলো এই,
যে আমি কোনো কারণে যদি তার এইটা নির্ণয় করতে পারি, এটা নির্ণয় করতে পারি, তার মানে এইখানে 0 দেখে বুঝবো যে এটা এ এ ভুজ, আর এইটার কি বি স্থানাঙ্কের কোটিটাকে লাগবে, এ স্থানাঙ্কের ভুজটাকে লাগবে আর বি স্থানাঙ্কের কোটিকে লাগবে। এ আর বি মানে কি, মেইন কথা হলো যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কত দূরত্বে ছেদ করেছে আর মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর কত দূরত্বে ছেদ করেছে। এইটা হলো এ, এইটা হলো বি, এই দুইটা দিয়ে সমীকরণটা গঠন করা যায়। সমীকরণটা গঠনের ফরম্যাট কি, এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 1। এইটাই হলো যে সমীকরণ গঠনের ফরম্যাট। যে একটি সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদক অংশ হলে যথাক্রমে এ এবং বি হলে রেখাটির সমীকরণ হবে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 1। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো পরবর্তীতে আরেকটা সমীকরণ গঠনে আসি। এখন এইখানে দেখো, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাকে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো তোমরা, আমাকে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এই সরলরেখাটা হলো কমলা কালারের, এই যে এ বি এর সমীকরণ নির্ণয় করতে হবে। কিন্তু এখানে কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি, যে মূল বিন্দুটা থেকে, সরি, এখানে কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি, যে মূল বিন্দু থেকে এই যে এবি সরলরেখার উপর আমি একটা লম্ব এঁকেছি, আমি একটা কি এঁকেছি, লম্ব এঁকেছি, মানে কি এখানে কোনটা হলো 90 ডিগ্রি, আমি একটা লম্ব এঁকেছি, এই লম্বটাকে আমরা বলছি পি, এবং এই পিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ ক্রিয়েট করেছে। এই পিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করেছে, আলফা কোণ ক্রিয়েট করছে। আবার বলছি এ বি একটা সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করব, সেইটা মূল বিন্দু থেকে ওই সরল রেখাটার উপর আমি একটা লম্ব অঙ্কন করেছি, এই লম্বটাকে বলছি পি, এবং এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ ক্রিয়েট করে। এখন বলছে যে এ বি সরলরেখাটার সমীকরণ কিরূপ হবে। এই এ বি সরলরেখাটার সমীকরণ হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। পি মানে হলো এই যে লম্বটার দৈর্ঘ্যটা, এই লম্বটার কি দৈর্ঘ্যটা। তাহলে আলফাটা আমরা জানি যে এই যে এক্স অক্ষের সাথে ওই লম্বটা কি কোণ উৎপন্ন করে, এবং এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এইটা ছিল সমীকরণ, যে কোনো একটা সরল রেখার উপর মূলবিন্দু থেকে যদি একটা লম্ব আঁকি এবং লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ ক্রিয়েট করে, তাহলে তার সমীকরণ বের করার ফর্মুলাটা হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এবার দেখো, এবার একটা ম্যাথে চলে আসি। এখানে দেখো কি বলছে, x is equals to 2, x is equals to 2 মানে কি, y অক্ষের সমান্তরাল রেখা। x is equals to 4 মানে কি, এইটাও y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, আমরা এটা পড়ে আসছি। এবং y is equals to 4 মানে কি, x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। y is equals to 6 মানে কি, x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। দেখো আমরা এটাকে স্থাপন করি আগে। স্থাপন যদি করে নেই আমরা, দেখো এখানে এটা হলো আমার এক্স অক্ষ, এইটা হলো আমার কি ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। দেখো প্রথমে বলছে কি এক্স ইজ ইকুয়ালস টু 2, সাপোজ 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2 বলছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2 কোথায়, এইটাই, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2 হলে এই বরাবর সরলরেখাটা যাবে। তাহলে এই সরলরেখাটার ফরম্যাট কি, এই সরলরেখাটার ফরম্যাট হলো এক্স ইজ ইকুয়ালস টু 2। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তারপরে বলছে কি x ইজ ইকুয়ালস টু 4, তাহলে 3 4, তাহলে x ইজ ইকুয়ালস টু 4 এই বরাবর হবে, এইটা কি x ইজ ইকুয়ালস টু 4। এরপরে দেখো y ইজ ইকুয়ালস টু 4, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এবার কি বলছে, y ইজ ইকুয়ালস টু 4, তাহলে এবার বলছে কি, এবার বলছে যে y ইজ ইকুয়ালস টু 4, তাহলে 1 2 3 4, তাহলে y ইজ ইকুয়ালস টু 4 এই পাশ দিয়ে গেল, এটা হলো y ইজ ইকুয়ালস টু 4। এবার বলছে কি y ইজ ইকুয়ালস টু 6, তাহলে 4 5 6, এই যে এইটা y ইজ ইকুয়ালস টু 6, y ইজ ইকুয়ালস টু 6। দেখো একটা ত্রিভুজ চতুর্ভুজ ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে একটা বিন্দু পাইছি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে একটা কি হয়ে গেছে, চতুর্ভুজ ক্রিয়েট হয়ে গেছে বা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে।
এই বর্গক্ষেত্রটার কর্ণ দুইটা যেটা আছে, সাপোজ এইটা একটা কর্ণ এবং এইটা একটা কর্ণ, এই কর্ণ দুইটার কি বের করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। তাহলে একটা ত্রিভুজের যদি আমি কর্ণের সমীকরণ বের করতে চাই, তাহলে কর্ণের দুই পাশে দুইটা বিন্দু আছে, স্থানাঙ্ক আছে, এই দুই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা কোনো কারণে জানতে পারি, তাহলে ওই যে একটা সরলরেখা দুইটা বিন্দু যদি আমরা জানতে পারি, তাহলে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 এটা দিয়ে সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের আসলে দরকার কি? এই স্থানাঙ্কগুলা জানা। তো এখন দেখো, তুমি চিন্তা করো, এই যে এই সব পুরার স্থানাঙ্কের x এর ভ্যালুগুলো কত? 2। তাহলে ভুজের ভ্যালু কত? 2। ভুজের ভ্যালু কত? 2। কারণ কি? এই যে দেখো x অক্ষের উপর অবস্থিত, x ইকুয়ালস টু 2 এর উপর অবস্থিত, তাহলে এইটারও ভুজের ভ্যালু 2, এইটারও ভুজের ভ্যালু কত? 2। এরপরে আসো কোটির ভ্যালু। তাহলে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা বরাবর কোটিটা কতটুকু? 4। তাহলে 4,2,4। এবার দেখো তো এইটাতে 2, এটার ভুজের ভ্যালু কত? এই যে দেখো y অক্ষ বরাবর কত দূরে অবস্থিত? 6 একক দূরে অবস্থিত, তাহলে 2,6। ঠিক আছে। এরপরে দেখো এইটা x ইকুয়ালস টু 4, তার মানে এর ভুজের ভ্যালু কত? 4। এরও ভুজের ভ্যালু কত? 4। এরপরে আসো ভুজ গেল কোটি, কোটির ভ্যালু এখানে তাহলে অবশ্যই এই যে আবার এই যে y ইকুয়ালস টু 4, তাহলে 4 আর y ইকুয়ালস টু 6, তাহলে 6 হয়ে গেল। দেখো আমরা চারটা বিন্দু বের করে ফেলেছি। এরপরে তাহলে আমরা এটাকে নাম দেই, এটাই হলো a, এটা হলো b, এটা হলো c, আর এটা হলো d। তাহলে আমরা ac এর সমীকরণ আগে বের করব। তাহলে আমরা কি বের করব? দুইটা কর্ণ, ac কর্ণের সমীকরণ, ac কর্ণের সমীকরণ। তাহলে দুইটা বিন্দু যেহেতু দেখা যাচ্ছে, আমাদের শর্ত কি? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস কত? y2। এবার দেখো, এবার তাহলে x মাইনাস x1, x1 এর ভ্যালু কত? এই যে a আর c ধরছি, তাহলে x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হলো 2, এই 2টা এখানে আসবে আবার, তাহলে 2 মাইনাস x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হলো 4, x2 এর ভ্যালু হলো 4 ডিভাইডেড বাই y মাইনাস y1, y1 এর ভ্যালু কত? 6, y1 এর ভ্যালু কত? 6, তারপর এখানে 6 আসবে, 6 মাইনাস y2 এর ভ্যালু কত? এই যে 4, তাহলে 4 আসবে। ঠিক আছে। এরপরে দেখো এটা ক্যালকুলেশন করি এখন। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে x মাইনাস 2 আর এখানে মাইনাস কত আসবে? 2 ইজ ইকুয়ালস টু y মাইনাস 6, এখানে কত আসবে? 2। তাহলে দেখো, এবার দেখো 2 2 যদি আমরা কেটে দেই, তাহলে দেখো এখানে আসবে কত? x মাইনাস 2, এই যে 2 2 কেটে যায়, 2 2 কেটে যায়, তাহলে x মাইনাস 2 থাকে, আর এই পাশে মাইনাসটা থাকে, মাইনাসটা ওটার সাথে গুণ করে দিলে মাইনাস y আর প্লাস কত হয়ে যাবে? 6। সবগুলোকে একপাশে নিয়ে আসো, সবগুলোকে একপাশে নিয়ে আসে x মাইনাস 2 প্লাস y মাইনাস y এই পাশে আসলে প্লাস y মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে বা x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু কত আসবে? 0। এইটা হলো একটা কর্ণের সমীকরণ। সরলরেখার আদর্শ সমীকরণ কি ছিল? ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা সমীকরণ চলে আসলো। তাহলে এসি কর্ণের সমীকরণ বের করে ফেললাম। এবার বিডি কর্ণের সমীকরণ বের করে ফেলবো। তাহলে এবার বিডি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণ আমরা বের করব। তাহলে দেখো এই সমীকরণটা বের করলে আবার সেম ফরম্যাট আসবে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। বা দেখো এরপরে x মাইনাস x1, x1 এর ভ্যালু কত? bd বলছি, তাহলে b হলো এইটা, x1 এর ভ্যালু হলো 2, 2 তারপরে 2 মাইনাস x2 এর ভ্যালু কত? x2 এর ভ্যালু হলো 4। ঠিক আছে না? 4, হ্যাঁ। তাহলে y মাইনাস y1, y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু হলো 4। দেখো এই যে y1 b যেহেতু আগে ধরছি 4, তারপরে 4 মাইনাস y2 এর ভ্যালু কত? 6, 6। বা এখানে দেখো x মাইনাস 2, তাহলে এবার কত আসবে? হ্যাঁ, x মাইনাস 2, তাহলে এখানে কত আসবে? x মাইনাস 2, তাহলে এখানে আসবে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু, তাহলে y মাইনাস 4, আর এখানে আসবে কত? মাইনাস 2। তাহলে এবার দেখো, তাহলে এই মাইনাস টু কেটে গেল, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু y মাইনাস কত আসছে? 4।
বা সবগুলোকে একপাশে নিয়ে আসি, এক্স মাইনাস টু, এইখানে ওয়াই আসলে কত আসবে, ওয়াই আসলে মাইনাস ওয়াই আসবে, আর প্লাস কত আসবে 4 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে বা এক্স মাইনাস ওয়াই, আর এখানে প্লাস কত আসবে 2, প্লাস 4 আর মাইনাস 2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এইটা হলো এসি কর্ণের মানে ওই বর্গক্ষেত্রটার আরেকটা কর্ণের সমীকরণ। তাহলে এই যে বর্গক্ষেত্রের দুইটা কর্ণের কি পেয়ে গেলাম আমরা, বর্গক্ষেত্রের দুইটা কর্ণের সমীকরণ পেয়ে গেলাম। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তো আমি আশা করি যে তোমরা সবাই এটা সুন্দরভাবে করতে পারবা। এটা কিন্তু একটা, বাই দ্য ওয়ে, এইটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ছিল আসলে, ঢাবি না হয় অন্য কোথাকারও ছিল হয়তো। আচ্ছা, এরপরে আসো, এটা বলছে, এটা দেখো, একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে। দেখো কথাটা কি বলছে, এক্স আর ওয়াই অক্ষকে কিন্তু সে ছেদ করছে এ আর বি বিন্দুতে। তাহলে ওই যে ওই সমীকরণটা আসবে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 1। এবং সে আবার -2, -5 বিন্দু দিয়ে যায়, এবং এখানে আরো কিছু প্রমাণ করার জন্য একটা শর্ত দিয়ে দিচ্ছে, বলছে যে ও এ মানে ওই যে এ দূরত্বটা, এক্স মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা সেটা ও এ, এবং ও প্লাস 2 ও বি ইজ ইকুয়ালস টু 0। ও হলো মূল বিন্দু। আচ্ছা, এটা আমরা একটু দেখি। দেখো, আচ্ছা এখানে দেখো, এটাতে কি বলছে যে এটা যেহেতু -2, আছে, তাহলে আমাদের অবশ্যই এটাকে এইবার থাকতে হবে। দেখো এই যে এইটা, সাপোজ এইটা, হ্যাঁ, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা এখান থেকে এইটা, এইটা হলো এ স্থানাঙ্ক, এইটা হলো বি স্থানাঙ্ক, এইটা হলো ও। তাহলে এইটা হলো ও এ দূরত্ব, মানে ইকুয়ালস টু আমরা যেটাকে এ বলি আসলে। আর এখান থেকে এই দূরত্বটা হলো ও থেকে বি, ও বি দূরত্ব, আসলে এটাকে আমরা বলতেছি কি বি। এবং এই যে এই সরলরেখাটা যে কোনো এক জায়গায় হয়তো -2, -5 বিন্দুটা অবস্থিত। কথা বুঝতে পেরেছি? তাহলে এখন আমাকে এর সরলরেখার কি নির্ণয় করতে বলছে, সমীকরণটা নির্ণয় করতে বলছে। এবং এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে ও এ প্লাস 2 ডট ও বি ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা একটা জিনিস করি, আমরা সরলরেখাটার সমীকরণ নির্ণয়ের যে ফরম্যাটটা সেইটা আগে লিখি। এক্স ডিভাইডেড বাই কি এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখো এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ এর পরিবর্তে লিখতে পারি ও এ। তাহলে ও এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত আসবে ও বি ইজ ইকুয়ালস টু কত আসবে 1। কত আসছে 1। এবার দেখো তো, এবার এখান থেকে একটু কাজ করে নাও। ও এ ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, -2 ডট ও বি, ঠিক কিনা, 2 ইন্টু ও বি এটা লেখা যায়। তাহলে এখানে ও এর পরিবর্তে আমরা এক্স ডিভাইডেড বাই -2 ও বি লিখে ফেললাম, প্লাস কত ওয়াই ডিভাইডেড বাই ও বি ইজ ইকুয়ালস টু কত 1। এখন দেখো, এখন যদি এটা হয় তাহলে তোমরা চিন্তা করো, এইটাতে আমরা লসাগু করে দেই 2ab, হ্যাঁ 2ab দিয়ে এটাকে ডিভাইড দিলে 2ab, তাহলে -x আসবে। আর এখান থেকে 2ab 2 প্লাস কত আসবে 2y ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি করি তাহলে -x প্লাস কত আসবে 2y ইজ ইকুয়ালস টু কত 1। এইটা হলো আমার জেনারেল সমীকরণটা। কিন্তু এই সমীকরণটা, আচ্ছা ও সরি, তাহলে 2ab ওই পাশে গুণ হয়ে গেলে এটা আর 1 থাকবে না, 2ob হয়ে যাবে, ঠিক কিনা, এইটা হয়ে যাবে। তো এইটা আমাদের কি, এটা আমাদের জেনারেল সমীকরণটা। কিন্তু এই সমীকরণ এখনো পরিপূর্ণ হয়নি। কেন পরিপূর্ণ হয়নি, আমাকে ও বি এর ভ্যালুটা প্রয়োজন হবে। আমাদেরকে কি প্রয়োজন হবে, ও ও এ বি ও বি এর ভ্যালুটা প্রয়োজন হবে। এখন দেখো, এইটা যদি আমাদের মেইন সরলরেখাটা হয়, যেটা এই যে আমরা বের করতে চাচ্ছি এই সরলরেখাটার সমীকরণ, সে কত বিন্দু দিয়ে গেছে, -2, -5 বিন্দু দিয়ে গেছে। তাহলে এই বিন্দুটার ভ্যালু, এটা হলো কি ভুজের ভ্যালু মানে এক্স এর ভ্যালু, এটা হলো কি কোটির ভ্যালু মানে ওয়াই এর ভ্যালু। এই ভ্যালুটা এই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে, তার মানে এই সমীকরণে এই ভ্যালুটা বসানো যাবে। তাহলে -2, -5 এই ভ্যালুটা আমরা বসাই দেই, তাহলে আমাদের দেখবা ওবিটা বের হয়ে আসবে।
এই ভ্যালুটা বসাই, এই ভ্যালুটা বসাইলে কত আসবে, মাইনাস ইন্টু মাইনাস টু আসবে। এই যে যেহেতু এক্স এর ভ্যালু মাইনাস টু, তারপরে প্লাস টু ইন্টু ওয়াই এর ভ্যালু কত, মাইনাস ফাইভ আসবে, ইকুয়ালস টু কত আসবে, টু ও বি। তাহলে তাহলে এখানে কত আসবে, টু, আর এখানে মাইনাস কত আসবে, টেন, ইকুয়ালস টু টু ও বি। হ্যাঁ, তাহলে এটা কত আসবে, দেখো মাইনাস এইট ইকুয়ালস টু টু ও বি, বা দেখো ও বি ইকুয়ালস টু মাইনাস এইট ডিভাইডেড বাই কত আসবে, টু আসবে, মাইনাস এইট ডিভাইডেড বাই কত আসবে, টু। তাহলে বা ও বি ইকুয়ালস টু কত আসবে, মাইনাস ফোর। কত আসছে, মাইনাস ফোর। এখন এই যে ও বি এর ভ্যালুটা এখানে বসাই দাও, তাহলে সমীকরণটা পরিপূর্ণ হয়ে যাবে। মাইনাস এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু টু ইন্টু ও বি এর ভ্যালু কত, মাইনাস ফোর। তাহলে কি হয়ে যাবে, বা মাইনাস এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু চার দুগুণা কত হয়ে যাবে, মাইনাস এইট। তাহলে এটা যদি আবার এই পাশে নিয়ে আসো, তাহলে আমি এটা নিয়ে এসে মাইনাসটা কমন নিয়ে নিলাম। কি করব, মাইনাসটা কমন নিয়ে নিব। মাইনাস কমন নিয়ে নিলে কি হয়ে যাবে, এক্স মাইনাস টু ওয়াই হয়ে যাবে, আর এখানে মাইনাস এইটটা এইট হয়ে যাবে, উভয় পাশ থেকে মাইনাস কেটে যাবে। তাহলে আলটিমেটলি আসবে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। এইটা হলো আমাদের ফাইনাল সমীকরণটা। কথা বুঝতে পেরেছি? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করলাম, তাহলে আমি এইভাবে ফরম্যাটটা আগে দাঁড় করাই নিলাম, এটা দাঁড় করাই নিলাম, তারপরে আমাদের যে জেনারেল ফরম্যাটটা সেইটা এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি, এক্স ডিভাইডেড বাই ওয়ে ও বি, এইটা করে আমরা লসাগু করে আমাদের জেনারেল ফরম্যাটটা বের করে ফেললাম। অবশ্যই এই সমীকরণটা মাইনাস টু কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাই দিলাম, বসাই দিয়ে ও বি এর ভ্যালু কত আসছে, মাইনাস ফোর আসছে। মাইনাস ফোর ভ্যালুটা এখানে ওবি এর জায়গায় বসাই দিচ্ছি, বসাই দেওয়ার পর একটা ফরম্যাট আসছে, এটাতে প্লাস মাইনাস কমন নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের জেনারেল আউটকামটা আসছে, এটা আসছে ফাইনাল রেজাল্ট। এটা আসছে ফাইনাল রেজাল্ট যে আমাদের এই সমীকরণটা হলো কত, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এইট ইজ ইকুয়ালস টু কত, জিরো। এটা হলো আমাদের ফাইনাল সমীকরণ। তো বুঝতে পেরেছি আশা করি। এরপরে আসো, এরপরে আরেকটা ম্যাথে যাই। এরপরে দেখো কি বলছে এটা, তোমরাই দেখো। এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার দুই অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশ 4,3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি বলছে দেখো, এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা তার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশকে কত, -4,3। তাহলে -4,3 হলে দেখো এই দিক থেকে আসি, আবার ভুল জায়গায়। আচ্ছা দেখো এই যে, তাহলে -4,3 বলছে, তাহলে অবশ্যই এই পাশে -4,3টা বলছে কি, এমন একটা যা -4,3। তাহলে এই যে অক্ষদ্বয়কে ছেদ করবে এবং এখানে একটা বিন্দু থাকবে, সেই বিন্দুটা হলো -4,3। এই কথাটাই বলছে যে -4,3 এবং কত অনুপাতে, 5:3 অনুপাতে। সাপোজ এইটা 5 আর এইটা কত, 3, 5:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এখান থেকে এই দূরত্বটা 5, এখান থেকে এই দূরত্বটা হলো 3। এরকম যদি হয় তাহলে আচ্ছা দেখো কি বলছে, যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার দুই অক্ষের মধ্যবর্তী খণ্ডিতাংশ -4,3 এবং বিন্দুকে 5:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে এইটা হলো আমার ওয়াই অক্ষ, এটা হলো আমার কি, এক্স ড্যাশ। তাহলে এখান থেকে কি বলছে, যে এই যে -4,3 অবশ্যই এই -4,3তে এখানে কোথাও একটা অবস্থিত হবে, তাহলে এই জায়গায় অবস্থিত, এবং এখান থেকে এই দূরত্বটা হলো 5, এই দূরত্বটা হলো 3। কেন বলছে, যে 5:3 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। এখন দেখো, এখন যদি আমরা বলি তাহলে এইটা কি, এইটা হলো 0,b, আর এইটা কত, এইটা হলো a,0। এটা আমরা আগেই দেখে এসেছি, এটা হলো a আর এটা হলো b। এরকম যদি হয় তাহলে দেখো তো আমরা কি শিখেছি, যে এই যে কোন সরলরেখার দুই বিন্দুর অন্তবিন্দু, দুই বিন্দুর কি অন্তবিভক্তকারী বিন্দু, সেটা 5:3 অনুপাতে অন্তবিভক্ত করেছে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি, এক্স এক্স ইজ ইকুয়ালস টু কি হয়, এক্স ইজ ইকুয়ালস টু হয় m1 প্লাস কত দেই আমরা, m2
ডিভাইডেড বাই m1 প্লাস কত m2, এটা আশা করি মনে আছে। তাহলে m2 এর সাথে কি আসবে, m2 এর সাথে আসবে x2, আর m1 এর সাথে আসবে x2, আর m2 এর সাথে আসবে x1। তাহলে এখানে দেখো, এখানে মেইন এক্সটা কত, মেইন এক্সটা কিন্তু এই যে মেইন এক্স কত, মেইন এক্স কিন্তু এই যে 4, মেইন এক্স কত -4, তাহলে এক্স এর ভ্যালু -4 ইজ ইকুয়ালস টু, দেখো তারপরে কি বলছে x2, x2 দেখো এইটা x1, এইটা x2, তাহলে এইটা x1 আর এইটা কত x2। তাহলে x1 কত, x2 কত 0 ইনটু m1 কত, m1 দেখো 5, m1 কত 5 প্লাস m2 হলো 3 ইনটু x1 কত, x1 হলো a ডিভাইডেড বাই 5 প্লাস 3। তাহলে দেখো এবার এটা ক্যালকুলেশন কমপ্লিট করি, -4 ইজ ইকুয়ালস টু এটা কত আসবে 3a, আর 5 5 আর 3, হ্যাঁ তাহলে 8, তাহলে 8 যদি আসে তাহলে এটা দেখো, এটা মাল্টিপ্লাই করে দিতে হবে, 4 আসতে কত -32 ইজ ইকুয়ালস টু কত 3a, তাহলে বা a ইজ ইকুয়ালস টু কত আসবে -32 ডিভাইডেড বাই কত 3। তাহলে এটা চলে আসলো a এর ভ্যালু -32 ডিভাইডেড বাই 3। এরপরে আসো, এরপরে আমাকে কি বের করতে বলছে, এরপরে y, y ইজ ইকুয়ালস টু আমরা আবার কি লিখবো m1 প্লাস m2, m1 প্লাস m2, এরপরে দেখো m1 এর সাথে হবে x2 আর m2 এর সাথে হবে x1, m2 এর সাথে হবে কি x1। তাহলে এবার চিন্তা করো, সরি y2 আর এটা হবে y1। এরপরে আসো y2 আর y1, তাহলে এইটা হলো y1 আর এইটা হলো y2, তাহলে 0, y1 হলো 0 আর y2 হলো b, তাহলে y2 হলো কত, y2 হলো b ইনটু m1 এর ভ্যালু হলো 5 প্লাস m2 এর ভ্যালু হলো 3 ইনটু y1 এর ভ্যালু হলো 0, তাহলে 5 প্লাস 3, আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু হলো 3, y এর ভ্যালু কত, y এর ভ্যালু হলো 3। তাহলে এবার দেখো, বা 3 ইজ ইকুয়ালস টু কত আসবে 5b আসবে, আর এখানে 8 আসবে, তাহলে 3 আসতে 24 আর এখানে 5b, তাহলে এবার b এর ভ্যালু কত আসবে 24 ডিভাইডেড বাই 5, এটা হলো b এর ভ্যালু। ঠিক আছে, তাহলে দেখো আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম, এখন আমরা সমীকরণটা গঠন করতে পারবো কিনা। এখন আমাকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে, তাহলে সরলরেখার সমীকরণটা আমরা কি জানি, x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু কত 1। তাহলে বসাও না, বসাই ফেলি, তাহলে x ডিভাইডেড বাই a এর ভ্যালু কত পাইছি -32 ডিভাইডেড বাই কত 3 প্লাস y ডিভাইডেড বাই b এর ভ্যালু কত পাইছি 24 ডিভাইডেড বাই কত 5 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটাকে যদি আরেকটু ফরম্যাট করি, দেখো তাহলে এটাকে আরেকটু ফরম্যাট করলে, বা এই যে 3টা উপরে যাবে, তাহলে 3x ডিভাইডেড বাই -32 প্লাস এই 5টা উপরে যাবে 5y ডিভাইডেড বাই 24 ইজ ইকুয়ালস টু 1। এইটা হলো আমার ফাইনাল সমীকরণ, এটা হলো কি আমার ফাইনাল সমীকরণ। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা কি করলাম, প্রথমে বের করলাম যে a, যেহেতু অক্ষদ্বয়কে যখনই ছেদ করবে তাহলে a, 0 0, b এটা বের হবেই। তারপরে -4, 3 অন্তবিভক্তকারী বিন্দু 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে আমরা আগের ফরম্যাট থেকে x ইকুয়ালস টু x2 m1 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আবার y ইজ ইকুয়ালস টু y2 m1 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 দিয়ে ফরম্যাটটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে a বের করলাম, b বের করলাম, এই a আর b আমাদের x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু 1 ফরম্যাটে বসিয়ে দিলাম, আমাদের সমীকরণটা বের হয়ে আসছে। কারণ কি, আমরা জানি অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের যে সমীকরণ সেটা হলো x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, এরপরে পরের টপিকটাতে আসি। এইটাতে দেখো কি বলছে, যে 3টি রেখা সমবিন্দু হওয়ার শর্তটা নির্ণয়। 3টা রেখা কি বলছে সমবিন্দু, সাপোজ একটা বিন্দু 3টা সরল রেখায় ওই বিন্দু দিয়ে গেছে, 3টা সরল রেখায় ওই বিন্দু দিয়ে গেছে, এইটাই বলছে যে 3টি রেখা সমবিন্দু হওয়ার শর্ত লেখো। তো আমরা কি জানি,
যে সরল রেখার যে জেনারেল ফরম্যাট গুলো আছে সেগুলো কি আকারে থাকে, ax1 প্লাস বি মানে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই ফরম্যাটেই তো থাকে। এই ফরম্যাটে থাকলো এবং এরকম তিনটা সমীকরণ, তাহলে তিনটা সমীকরণের ক্ষেত্রে তোমার a1 a2 a3 c1 আসবে, তারপরে a2 c2 b2 আর c2 আসবে, a3 b3 আর কি আসবে c3 আসবে। তো দেখো এখানে এরকম তিনটা সমীকরণ দেয়া আছে, ax1 প্লাস by1 ax1 plus by1 plus c1 is equals to 0, a2x plus b2y plus c2 is equals to 0, a3x plus b3y plus c3 is equals to 0। তো এই তিনটা সরলরেখা বলছে যে সমবিন্দু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় আর কি। এই ক্ষেত্রে আমরা করব কি, x এর সহগ এখানে কত x1, প্রথম সমীকরণে x এর সহগ কত, প্রথম সমীকরণে x এর সহগ হলো a1, প্রথম সমীকরণে x এর সহগ হলো a1, দ্বিতীয় সমীকরণে এটা হলো b2 y এর সহগ, তারপরে c1 হলো ধ্রুবক পদ, তারপরে x এর সমীকরণ দ্বিতীয় সমীকরণটা হলো a2, দ্বিতীয়টাতে y এর সহগ হলো b2 আর এখানে ধ্রুবক পদ c2, তারপরে তৃতীয় সমীকরণে x এর সহগ কত a3, তারপরে y এর সহগ হলো b3 আর এখানে ধ্রুবক পদ হলো c3। এই যে সহগগুলা এবং ধ্রুবক পদ রয়েছে এগুলা নিয়ে আমরা কি করব, একটা ম্যাট্রিক্স তৈরি করব। এই যে সেই ম্যাট্রিক্সটা তৈরি করেছি, এগুলাকে বসাবো কি বরাবর, কলাম বরাবর, কলাম 1 বরাবর বসাবো, তারপরে দ্বিতীয় কলাম 2 বরাবর বসাই দিব বা কলাম 3 বরাবর বসাই দিব, বা তুমি এই ভাবে করতে পারো r1 বরাবর প্রথম সমীকরণ রো সারি বরাবর, দ্বিতীয় সারি বরাবর দ্বিতীয় সমীকরণটার সহগগুলা এবং তৃতীয় সারি বরাবর তৃতীয় সমীকরণের সহগ এবং ধ্রুবক পদগুলোকে বসিয়ে দিতে পারো। দিয়ে এইটার নির্ণায়কের মান নির্ণয় করব, এইটার ওই সমীকরণগুলার কি করব, নির্ণায়কের মান নির্ণয় করব, এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করার পর যদি মানটা 0 চলে আসে তাহলেই আমরা বলতে পারবো কি যে এই যে তিনটা সমীকরণ যে আছে এই তিনটা সমীকরণ কি একটা সমবিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, যে তিনটা সমীকরণ দেয়া থাকবে ওই তিনটা সমীকরণের ভ্যালুর যদি নির্ণায়কের মান বের করি তাহলে সেটা কত আসবে, 0। যদি 0 আসে তাহলে সেটাকেই আমরা বলতে পারবো কি যে তারা সরলরেখা সমবিন্দু। তাহলে সমবিন্দু হওয়ার শর্ত ছিল এইটা। দেখো এরপরে বলছে অবশ্যই একটা ম্যাথ করতে হবে, যেহেতু শিখলাম তাহলে ম্যাথ করব। দেখো এখানে বলছে যে তিনটা সমীকরণ দিছে, 3x plus 2y minus 5 is equals to কত 0, তারপরে বলছে কি ax plus 4y minus 9 is equals to কত 0, তারপরে বলছে কি x plus 2y minus 7 is equals to কত বলছে 0। এই যে তিনটা সমীকরণ, তাহলে এই তিনটা সমীকরণের x এর সহগ y এর সহগ এবং ধ্রুবক পদগুলা নিয়ে দ্রুত একটা কি করে ফেলবো, দ্রুত একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলবো। তাহলে কত আসবে, দেখো রো বরাবর প্রথম সমীকরণটা বসে সহগগুলাকে 3 2 আর -5 আসছে, তারপরে দ্বিতীয়টাতে বসাই তাহলে x এর সহগ a আসছে, তারপরে এখানে 4 আর এখানে -9 আসছে, তারপরে এইটা বসাই তাহলে 1 আসবে x এর সহগ আর এখানে কত আসবে 2 আর এখানে কত আসছে -7। এর কি হবে, অবশ্যই এরা সমবিন্দু বলেই দিছে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে, এইখানে দেখো এই যে একটা a আছে, অবশ্যই a এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে যে a এর মান নির্ণয় করো এই তিনটা সমবিন্দু হলে। তো সমবিন্দু হলে অবশ্যই এর নির্ণায়কের মান কত আসবে 0। এখন এর নির্ণায়কের মান বের করব, তাহলে প্রথম সারি সম্পর্কে আমরা তো নির্ণায়ক শিখে এসেছি, তাহলে নির্ণায়কের প্রথম সারি সপক্ষে বিস্তার করে দিলে আমরা নির্ণায়কের ভ্যালুটা বের হয়ে আসবে। তাহলে সেই ফরম্যাটটা কি ছিল, 3 ইনটু 3 বরাবর কি করব, সারি বাদ দিব কলাম বাদ দিব, তাহলে 4 -9 তাহলে 2 -7 আসবে, তারপরে -2 আসবে, তাহলে এই বরাবর কি করব, সারি বাদ দিব কলাম বাদ দিব, তাহলে এই বরাবর সারি বাদ দিলাম কলাম বাদ দিলাম, a -9 -7 আর 1 আসছে, তারপরে প্লাস প্লাস প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে -5 ইনটু এ দেখো সারি বাদ দিব কলাম বাদ দিব, তাহলে a 4 1 2 চলে আসছে ইজ ইকুয়ালস টু কত 0। এটা তাহলে এটা আবার সমাধান করো, তাহলে 3 ইনটু কত আসবে 4 7 28 -28 আর 9 দুগুণা কত আসবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 9 দুগুণা 18 -2। এরপরে দেখো a -7a আর মাইনাসে মাইনাসে এই যে -9 আর 1 গুণ করলে -9 -9 মাইনাসে মাইনাসে +9 ইজ ইকুয়ালস টু -5 আর এইটাকে মাল্টিপ্লাই করলে 2a -4 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো এবার এখান থেকে
-28 থেকে +18, তাহলে 3 ইন্টু কত আসবে? 3 ইন্টু -10 আসছে। তাহলে -10, তারপরে মাইনাস, এখানে দেখো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -2 আর দিয়ে এটা মাল্টিপ্লাই করে দেবো, মাইনাসে মাইনাসে প্লাস 14a আর -18, তারপরে এখানে দেখো -10a আর এখানে কত আসবে? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 20 ইজ ইকুয়ালস টু কত আসছে? 0। এবার দেখো -30, তারপরে এখানে +14a -18 -10a +20 ইজ ইকুয়ালস টু 0। এরপর এটা ক্যালকুলেশন করে ফেলো, তাহলে ক্যালকুলেশন করে ফেললে এখানে 14a আছে আর এখানে -10a আছে, তাহলে ক্যালকুলেট করলে 4a চলে আসবে। তারপরে এই দুইটার কাজ শেষ হয়ে গেল, এরপরে বাকিগুলো আছে। দেখো এখন এখানে কত আছে? -30 থেকে 20 বাদ দিয়ে দাও, -30 থেকে 20 যদি করি তাহলে -10 আসে, -10 আর মাইনাস কত? 18, -10 আর -18 হয়ে যায় -28 ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে এই দিকে চলে আসি, তাহলে 4a ইজ ইকুয়ালস টু -28, তাহলে a ইজ ইকুয়ালস টু কত আসবে? সরি, এই যে 28 এই পাশে আসলে +28 হয়ে যাবে, তাহলে +28, তাহলে 28 ডিভাইডেড বাই 4, তাহলে a ইজ ইকুয়ালস টু কত আসবে? 4 একে 4, 4 7 28, তাহলে 7। a ইজ ইকুয়ালস টু কত আসছে? a ইজ ইকুয়ালস টু আসছে 7। এইভাবে আমরা ভ্যালুগুলা বের করে নিয়ে আসব। তাহলে কি বলছে এরকম যে a এর মান কত হবে যদি এই তিনটা সমীকরণ সমবিন্দু হয়? তাহলে ওই তিনটা সমীকরণ থেকে আমরা ম্যাট্রিক্সটা তৈরি করব, সেটার বিস্তার করব প্রথম সারি সম্পর্কে। তারপর আমরা তো জানি সেটা ইকুয়ালস টু 0 হবে, 0 হয়ে গেল, তাহলে a এর ভ্যালু কত বের হয়ে আসবে? 7 বের হয়ে আসবে। এইটা ম্যাথও কিন্তু অ্যাডমিশন। তাহলে দেখো পরবর্তীতে আসি। খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, যে একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা কি হবে আর আরেকটা সরলরেখার উপর লম্ব এরকম আরেকটা সরলরেখার সমীকরণ মানে ব্যাপারটা হলো যে তোমাকে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, তোমাকে একটা কি করছে? সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, বলছে যে এই সরলরেখাটার সমান্তরাল, সমান্তরাল মানে কি? রেল লাইনের মতো। তাহলে এই যে দুইটা রেল লাইন, রেল লাইনের এই পাশের পাতের আমাকে সমীকরণ দিয়ে দিছে, এই যে লম্বা টানটা এই পাশেরটার বের করতে বলছে, এবং বলছে যে এইটার পাশেরটা যে বের করতে বলছে এটা কোন বিন্দু দিয়ে যায় সেটাও এরকম বলছে। তো এইরকম ক্ষেত্রে একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ওই সরলরেখাটা সমান্তরাল যে আরেকটা সরলরেখা আছে সেইটার সমীকরণ আমরা কিভাবে বের করব সেটাই আমরা দেখব। তো এখানে দেখো কি বলছে, যে দুইটি সরলরেখা সমান্তরাল হবে, দুইটা সরলরেখা কি হবে? সমান্তরাল হবে যদি তাদের ঢাল সমান হয়, যদি তাদের ঢাল সমান হয়। সাপোজ তুমি চিন্তা করো এক্স আর এটা হলো ওয়াই অক্ষ, এইটা একটা সরল রেখা, এই সরল রেখাটা এবং এই সরল রেখাটা পরস্পর সমান্তরাল হবে। তুমি চিন্তা করো এই সরল রেখাটা এক্স অক্ষ বরাবর এরকম করে কিন্তু আছে, এই যে এরকম করে, এইটারও উপর আমি এরকম করে দিলাম। তো দেখো আমরা যখন এটা কিন্তু ত্রিভুজের এই বেসিক গুলো কিন্তু আমরা 8 9 10 এ শিখে আসছি, এরকম যদি হয় তাহলে এই যে এই যে এখানে যে কোণটা উৎপন্ন করবে θ1 আর এখানে যে কোণ উৎপন্ন করবে θ2, এরা যদি সমান্তরালই হয় তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে θ1 এবং θ2 আছে এই দুইটার ভ্যালু কিন্তু সেম হবে। θ1 ইজ ইকুয়ালস টু কি হবে? θ2 হবে। তাহলে θ1 ইকুয়ালস টু যদি θ2 হয় তাহলে এর সাথে আমি tan দিয়ে দিলে কি হবে? tan θ1 ইজ ইকুয়ালস টু tan কত হয়ে আসবে? θ2 হয়ে আসবে। আর tan θ1 মানে হলো m1, মানে এই যে প্রথমটার এর ঢালের ভ্যালু ইজ ইকুয়ালস টু tan θ2 মানে m2, m2 মানে কার ঢালের ভ্যালু? এর ঢালের ভ্যালু। তাহলে দেখো এই দুই সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের θ1 এবং θ2 সেম হবে। θ1 আর θ2 সেম হলে tan θ1 tan θ2, তাহলে m1 আর m2 এর ভ্যালু সেম হবে। তাহলে দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের ঢাল দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে ঢাল দুইটা যদি সমান হইতে হয়, ঢাল কিন্তু আমরা একটা সরলরেখার এইভাবে বের করতে পারি, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে দেখো ঢাল যদি সমান হইতে হয় তাহলে অবশ্যই এই সরলরেখা দুইটার a এর ভ্যালু এবং b এর ভ্যালু ax + by এই দুইটাও সেম হইতে হবে, বা কি হইতে হবে? মানে রেশিওটা
সেম হইতে হবে, অনুপাতটা সেম হইতে হবে, তাহলেই আমরা বলতে পারবো এই দুইটা সরলরেখা সমান্তরাল। মেইন কথা হলো প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা, এই দুই সরলরেখার ঢাল বের করব, ঢাল দুইটা সেম হলে আমরা বলতে পারবো এই সরলরেখা দুইটা সমান্তরাল। এবং ঢাল তো সেম হয়ে গেল, এটা একটা ফরম্যাট হয়ে গেল যে m1 আর m2 হলে m1 প্লাস m1 ইকুয়ালস টু m2, এইটা একটা গেল। তাহলে এবার দেখো এই যে এই জায়গায় ax1 ax প্লাস by প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0, এইটা একটা সরলরেখা। a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0, এইটা আরেকটা সরলরেখা। এই সরলরেখা দ্বয় সমান্তরাল হবে, তাহলে অবশ্যই দেখো এইটার ঢালের ভ্যালু কি হবে, m1 যদি বের করি m1 ইজ ইকুয়ালস টু মাইনাস x এর সহগ কত, a1 ডিভাইডেড বাই y এর সহগ b1। এবার দেখো m2 বের করব কার, দ্বিতীয়টার, তাহলে মাইনাস x এর সহগ কত, a2 আর y এর সহগ কত, b2। একটু আগেই দেখলাম আমরা যে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাদের ঢাল দুইটা সমান হবে, m1 আর m2 সমান হবে। তাহলে এই m1 আর m2 সমান হবে, তাহলে m1 আর m2 যদি সমান হয় ভ্যালুটা বসাও, m1 ইজ ইকুয়ালস টু যদি m2 হয় তাহলে মাইনাস a1 ডিভাইডেড বাই b1 ইজ ইকুয়ালস টু মাইনাস a2 ডিভাইডেড বাই b2, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে কত আসবে, a1 ডিভাইডেড বাই b1 ইজ ইকুয়ালস টু a2 ডিভাইডেড বাই কত আসবে, b2। বা এটাকে যদি এই যে a2 টা এই পাশে নিয়ে আসো তাহলে a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়ালস টু b1 টা উপরে যাবে আর আর গুণ b1 ডিভাইডেড বাই b2, এই যে এই ফরম্যাটটা আসবে। এইটাও আমরা কাজে লাগাবো, এই নিচেরটাও আমরা কাজে লাগাবো, এটাকেও আমরা কাজে লাগাবো, এটাকেও আমরা কাজে লাগাবো। তাহলে a1 ডিভাইডেড বাই b1 ইজ ইকুয়ালস টু a2 ডিভাইডেড বাই b2 বা a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2। এটা কখন হবে, যদি সরলরেখা দ্বয় সমান্তরাল হয়। তাহলে এটা দেখলাম যে কিভাবে আসে আর কি। এরপরে দেখো এই দুইটা হইল যে সরলরেখা দুইটারই সমীকরণ দেয়া আছে, হ্যাঁ? প্রথম সরলরেখাটারও সমীকরণ দেয়া আছে, দ্বিতীয় সরলরেখাটার সমীকরণ দেয়া আছে। এখানে শুধু দেখলাম যে তারা যে সমান্তরাল এটা কিভাবে হবে, তাহলে দুইটার ঢাল সমান হলে হবে, আবার দুইটার এই যে সহগগুলা সমাধান করলেও আমরা বুঝতে পারবো যে তারা সমান্তরাল হবে কিনা। এখন 3 নাম্বারটাতে আসো, 1 গেল 2 গেল, এবার 3 নাম্বারটাতে আসো। 3 নাম্বারটাতে হলো যে কোনো একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, কোনো একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, একটা সমীকরণ দেয়া আছে, ওইটা সমীকরণ থেকে পরবর্তী আরেকটা যে তার সমান্তরাল আছে তার সমীকরণ আমরা বের করব। দেখো বলছে কি, কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হলে x ও y উভয় সহগকে একই রেখে নতুন একটা ধ্রুবক যোগ করতে হবে, তাহলে তার শুধু পরিবর্তনটা কোথায় হবে, ধ্রুবক পদটাতে হবে, মানে সিটাতে পরিবর্তন হবে এবং সরলরেখাটার সমীকরণ হবে ax প্লাস by প্লাস k ইজ ইকুয়ালস টু 0। তো এখানে দেখো আমি যদি তোমাকে দেখাই, দাঁড়াও, আচ্ছা আচ্ছা, আমাদের সরলরেখাটার সমীকরণ আছে আমাদের সরলরেখাটার সমীকরণ আছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি বললাম যে এই সরলরেখাটার সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদি সমান্তরাল যেহেতু বলছে তাহলে ওই যে বললাম একটু আগেই a1 ডিভাইডেড বাই a2 মানে m এর ভ্যালু যেহেতু সেম থাকতে হবে, তাহলে তার এই যে x এর সহগ এবং y এর সহগে পরিবর্তন হওয়া যাবে না, সেই কথাটাই এখানে বলছে। x ও y উভয় সহগেই একই রেখে শুধু ধ্রুবক পদটাতে চেঞ্জ করতে হবে, তাহলে x আর y আমি চেঞ্জ করলাম না, তাহলে ax প্লাস by থেকে গেল, কথা বুঝতে পেরেছি। এবং এই যে ধ্রুবক পদ যে c আছে এইটাকে শুধু চেঞ্জ করতে হবে, কি করতে হবে, ধ্রুবক পদ সিটাকে আমরা চেঞ্জ করব, তাহলে সিটাকে চেঞ্জ করে আমি কে দিলাম, তাহলে সি এর ভ্যালু যদি এখানে 5 থাকতো এখানে কিন্তু 5 আসবে না, অন্য নতুন কিছু আসবে, এই জন্য কে ইজ ইকুয়ালস টু কত দিয়ে দিলাম, 0 দিয়ে দিলাম। এখন এখানে একটা কথা হচ্ছে যে এই সমীকরণ যখন নতুন আরেকটা সমীকরণ নির্ণয় করব, এই সরল রেখাটা আসলে কোন বিন্দুটা দিয়ে যাবে, এই সরল রেখাটা আসলে এই সরল রেখাটার উপর অবস্থিত একটা বিন্দু আমাকে প্রশ্নে বলে দিতে হবে। সাপোজ ওই বিন্দুটা হলো x1 y1, মানে তোমাকে আমি যদি চিত্র এঁকে দেখাই, সাপোজ এইটা হলো কোন সরলরেখাটা, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 সরলরেখাটা, কথা বুঝতে পেরেছি, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরলরেখাটা। এই সরলরেখাটার সমান্তরাল একটা সরলরেখা সমীকরণ বের করব, যেটা হলো এই যে এইটা। কিন্তু এখানে বলা আছে যে এই যে নতুন যে সমীকরণটা বের করব এই সমীকরণটা আবার x1 y1 বিন্দু দিয়ে যায়, নতুন যে সমীকরণটা বের করব সেটা x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই তার k টা কিন্তু পরিবর্তন হবে। তাহলে এই k এর ভ্যালুটা কিভাবে বের করব, সেই ভ্যালুটা বের করার সহজ ফরম্যাট হলো যে আমরা সহজেই বের করব যে এই যে
একটা সরলরেখা দেয়া আছে, এই সরলরেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং সে অবশ্যই x1 y1 বিন্দু দিয়ে যাবে। এই রকম ক্ষেত্রে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা হলো ax plus by, এটা শর্টকাট, ইজ ইকুয়ালস টু a1 ax1 প্লাস by1, এইটা করে দিব। তাহলে দেখো এখানে দেখো a একটা ভ্যালু, x1 একটা ভ্যালু, b একটা ভ্যালু, y1 একটা ভ্যালু, এই সবগুলাকে ক্যালকুলেশন করলে একটা ধ্রুবক পদ আসবে। সাপোজ 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারবে, ওইটাই হলো k এর ভ্যালু, এই জিনিসটাই হলো কিসের ভ্যালু, k এর ভ্যালু। তাহলে এইটাই চলে আসবে ax প্লাস by, এইটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস k ইজ ইকুয়ালস টু 0। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এইটা হলো কি, এইটা হলো যে একটা সরলরেখা আছে, ওই সরলরেখা সমান্তরাল সরলরেখা বের করার ফরম্যাট, সেটা যদি x1 এবং y1 বিন্দু দিয়ে যায়। এরপরে আসো, এরপরে কি বলছে যে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমরা m1 m2 মানে তার ঢাল দুইটা নিয়ে ক্যালকুলেট করেছিলাম। এইটার ক্ষেত্রেও আমরা কি করব, তার ঢাল দুইটা নিয়ে ক্যালকুলেট করব, যে দুটি সরলরেখা m1 এবং m2 যদি হয়, রেখাদ্বয়ের ঢাল হবে কি m1 এবং m2, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসবে সেটা হবে -1, সেটাকে আসবে কত, -1। তো দেখো এখানে দুইটা সরলরেখা দেয়া আছে, এই যে a1x plus b1y plus c1 equals to 0, আরেকটা দেয়া আছে কি a2x plus b2y plus c2 is equals to 0। এই দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার ক্ষেত্রে প্রথম সরলরেখাটার সমীকরণ যদি m1 হয়, দ্বিতীয় সরলরেখাটার সমীকরণ যদি m2 হয়, তাহলে এই যে দেখো একটা সরলরেখা, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্বভাবে আছে, এই যে এটা, তাহলে এইটা একটা সরলরেখা, এই সরলরেখাটার উপর আরেকটা সরলরেখা কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে এই সরলরেখাটার যে ঢাল সেটা হলো m1, আর এই সরলরেখাটার যে ঢাল সেটা হলো m2। এই m1 এবং m2 কে যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি, m1 আর m2 কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে m1 m2 এর অবশ্যই একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা আসবে -1। ভ্যালুটা কত আসবে, সেই ভ্যালুটা আসবে m1 মাল্টিপ্লাই m2, ভ্যালুটা আসবে -1। এখন দেখো আরেকটা ফরম্যাট আছে যে তার সহগগুলা, x এর সহগ, y এর সহগগুলা নিয়ে কি একটা রেশিও তৈরি করা যায়। তাহলে সেইটা হলো যে a1x plus b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 is equals to 0। সরলরেখার দ্বয় লম্ব হলে তার যে সহগগুলো আছে, এই যে x এর সহগ a1, পরের সমীকরণের x এর সহগ হলো a2, y এর সহগ প্রথম সমীকরণে y এর সহগ হলো b1, আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ হলো b2। এই যে a1 a2 মাল্টিপ্লাই প্লাস b1 b2 করলে ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা 0 আসবে। এইটা একটা ফরম্যাট। এরপরে আসো, এরপরে আমরা যেমন একটা সরলরেখার সমীকরণ দেয়া ছিল, ওই সরলরেখাটার সমীকরণের উপর ডিপেন্ড করে ওই সরলরেখার উপর আরেকটা সরলরেখার যে লম্ব, সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করেছি। সাপোজ চিন্তা করো, এইটা একটা সরলরেখা, এই সরলরেখাটা সমীকরণ তোমাকে বলে দিছে ax plus by plus c is equals to 0। এই সরলরেখাটার উপর আরেকটা সরলরেখা লম্বভাবে আসছে, তার মানে কি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব, এবং এই লম্ব সরলরেখাটা একটা বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা বলে দিছে x1 y1 বিন্দু দিয়ে গেছে। এখন এই যে লম্ব যে সরলরেখাটা, এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে। এইটা নির্ণয়ের ক্ষেত্রে যে তোমাকে কাজ করতে হবে সেটা হলো, দেখো এইটার বিপরীত দিকে এইভাবে ঘুরে গেছে এইটা, তাহলে কি হবে, যে এই যে সমান্তরাল যখন ছিল তখন যে x এর এবং y এর সহগগুলো ছিল সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করি নাই, কিন্তু এখানে কি হবে, x এর সহগ এবং y এর সহগটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, y এর সহগটা x এর সহগে চলে যাবে, আর x এর সহগটা y এর সহগে চলে আসবে, এবং তাদের মাঝখানের যে চিহ্নটা আছে চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, সরল রেখার উপর লম্ব সরল রেখার যে সমীকরণ হবে সেটা হবে bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়ালস টু 0, মাইনাস প্লাস k ইজ ইকুয়ালস টু 0। এখন এটা কি আছে, x1 y1 বিন্দু দিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সরাসরি বের করার ফরম্যাটটা কি ছিল, ax মাইনাস ay ইজ ইকুয়ালস টু, সরি bx মাইনাস ay ইজ ইকুয়ালস টু b, এই যে x1 এর ভ্যালু বসবে মাইনাস ay1 এর ভ্যালু বসবে, তারপরে এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, bx মাইনাস ay, পুরাটাকে মাইনাস কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে bx1 মাইনাস ay1
ইজ ইকুয়ালস টু 0। তার মানে এইটা হলো আসলে কিসের ভ্যালু, কে এর ভ্যালু। এইভাবে আমরা কি করে ফেলতে পারি, একটা সরলরেখার উপর আর একটা সরলরেখার যে লম্ব আছে এই লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারি। এই ছিল আমাদের ফরম্যাটটা। এরপরে আসো, এরপরে তাহলে আমরা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করা শিখছি। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার যে লম্ব, সেই লম্ব সরলরেখা বের করার যে ফরম্যাটটা সেটাও শিখলাম। এখন ম্যাথ করতে হবে। বলছে কি যে 3x + 4y + 5 = 0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ওই যে দেখো বলছে যে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যেই সরলরেখাটা সমান্তরাল সেটা 1, 2 বিন্দুগামী। এইটা একটা সরলরেখা। এই সরলরেখাটার সমীকরণ হলো 3x + 4y + 5 = কত, 0। এই সরলরেখাটা সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা কোন বিন্দু দিয়ে গেছে, 1, 2 বিন্দু দিয়ে গেছে। সেটা কোন বিন্দু দিয়ে গেছে, 1, 2 বিন্দু দিয়ে গেছে। তাহলে এটা অবশ্যই কার ভ্যালু, x1 y1 এর ভ্যালু। তাহলে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো। তাহলে কি হবে, সরলরেখাটার সমীকরণ হবে ax + by থাকবে, যেহেতু ইন্টারচেঞ্জ হবে না সমান্তরাল, তাহলে ax1 + by1। তাহলে দেখো a এর ভ্যালু কত, 3x প্লাস b এর ভ্যালু কত, 4y। দেখো b এর ভ্যালু কত, 4y = a 3 ইন্টু x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস b এর ভ্যালু কত, b এর ভ্যালু হলো 4, 4 ইন্টু y এর ভ্যালু কত, y এর ভ্যালু হলো 2। এবার দেখো 3x + 4y, তাহলে এখানে কত হবে, 3 + 4 × 8। তাহলে 3x + 4y = কত, 8 আর 3, তাহলে 11। তাহলে কত হয়ে গেল, তাহলে 3x + 4y - 11 কত, 0। এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের যে 3x + 4y + 5 = 0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটা 1, 2 বিন্দুগামী। দেখো আমি বলছিলাম কি যে তার ধ্রুবক পদের চেঞ্জ হয়। এর ধ্রুবক পদ কত ছিল, c এর ভ্যালু কত ছিল, 5, আর এর কত হয়ে গেছে, এর কত হয়ে গেছে, -11। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আসো পরবর্তীটাতে। এরপরে বলছে কি যে দেখো এখানে বলছে কি যে এ এর আলফা, আলফা এর কোন মানের জন্য আলফা -1 × x, মানে ওই যে ধ্রুবক পদ, যেমন হতো 5x + 3y - 7, ও 5 এর জায়গায় আমাকে দিয়ে দিচ্ছে কি আলফা -1, 3 এর জায়গায় দিয়ে দিচ্ছে কি, সাপোজ আমি ধরতেছি 3 এর জায়গায় দিয়ে দিয়েছে কি আলফা +1 - 7 = 0। এরকম রেখাটি কি বলছে, 3x + 5y + 4 = 0 রেখার সমান্তরাল হবে। তার মানে এখানে দুইটা সরলরেখা দেয়া আছে। প্রথমে একটা সরলরেখা, সেটা হলো মানে এখানে আলফা দিয়ে ভ্যালুগুলো বলা আছে, আলফা -1 × x, মানে x এর সহগ হলো আলফা -1, y এর সহগ হলো আলফা +1, আর ধ্রুবক পদ হলো -7, এরকম একটা = 0, এরকম একটা সরলরেখা। এই সরলরেখাটা আর 3x + 5y + 4 = 0, এই দুই সরলরেখা সমান্তরাল। এই দুই সরলরেখা যদি সমান্তরাল হয়, আমি একটু আগেই তোমাকে বলছি যে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের ঢাল m1 আর m2 সমান হবে। ঢাল অবশ্যই বের করা যাবে, x এর সহগ ডিভাইডেড বাই -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ m1, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ m2 বের করে ফেলতে পারবো। বা কি সহগের সম্পর্ক দিয়ে a1 / a2 = b1 / b2, এইটা দিয়েও করা যায়। এটা করলে আমরা ক্যালকুলেট করলে আলফা এর ভ্যালু বের করে ফেলতে পারবো। দেখো তাহলে এইটা হলো a1, এটা হলো b1। এখন দেখো এইটা 3 হলো a2 আর 5 হলো কত, b2। তাহলে আমরা দুইটা সরলরেখা সমান্তরাল হলে কি বের করেছি, যে a1 / b1 = a2 / কত, b2। তাহলে দেখো a1 এর ভ্যালুটা বসাও, a1 এর ভ্যালু কত, আলফা -1, b1 এর ভ্যালু বসাও, b1 এর ভ্যালু কত, আলফা +1, আর এখানে a2 এর ভ্যালু কত, a2 এর ভ্যালু হলো 3, আর b2 এর ভ্যালু কত, 5। তাহলে বসিয়ে ফেলছি। এখন দেখো, এখন আড়াআড়ি মাল্টিপ্লাই করে দেই, এটাকে এই পাশে, এটাকে এই পাশে আড়াআড়ি মাল্টিপ্লাই করে দিলে 5 ইনটু কত আসবে, আলফা -1, আর এই পাশে কত আসবে, 3 ইনটু আলফা +1। তাহলে দেখো এবার, তাহলে 5 আলফা -5, আর এখানে কত আসবে, 3 আলফা + 3। সবগুলোকে একপাশে নিয়ে আসি।
সবগুলোকে কি করব এক পাশে নিয়ে আসবো, তাহলে 5 আলফা মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 3 আলফা মাইনাস 3 ইকুয়ালস টু, তাহলে দেখো তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 আলফা, আর এখানে মাইনাস কত আসছে 5 আলফা, আর এখানে কত আসছে দেখো তাহলে এখানে কত আসছে -5 আর -3, তাহলে -5, তাহলে মাইনাস কত আসছে 8 ইজ ইকুয়ালস টু 0, বা দেখো 2 আলফা ইজ ইকুয়ালস টু -8 এই পাশে গেলে +8, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত আসবে 8 ডিভাইডেড বাই 2, তাহলে 2 একে 2, 2 4 দুগুণে 8, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত আসছে 4, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত চলে আসছে 4। এইভাবে আমরা ম্যাথটা করে ফেলবো। তাহলে a1 ডিভাইডেড বাই b1, a2 ডিভাইডেড বাই b2, এইরকম করে ফরম্যাটটা বসাই দিলাম, তারপরে ক্যালকুলেট করলাম, আলফা এর ভ্যালু কত চলে আসছে, আলফা এর ভ্যালু চলে আসছে 4। তাহলে এইভাবে আমরা সমান্তরাল সরলরেখার যে সহগের যে রিলেশনটা আছে এই রিলেশনটা দিয়ে এই ম্যাথটা সুন্দরভাবে করে ফেলতে পারি। এরপরে আসো পরবর্তী ম্যাথ। এরপরে বলছে কি দেখো যে 2x minus y plus 7, 3x minus ay minus 5 is equals to 0, রেখা দুইটা লম্ব হলে, রেখা দুইটা কি হলে লম্ব হলে a এর মান নির্ণয় করো। তো আমরা কি পড়েছি যে দুইটা সরলরেখা লম্ব হবে তখনই যদি তার ঢাল দুইটাকে মাল্টিপ্লাই করলে কত আসে, ঢাল দুইটাকে মাল্টিপ্লাই করলে -1 আসে। তাহলে করে ফেলি, না দেরি করি, এখানে দেখো m1 বের করবো আগে। আগে কি করতে হবে m1 বের করি, m1 ইজ ইকুয়ালস টু -x এর সহগ, -x এর সহগ কত এখানে 2 প্রথম সমীকরণে, ডিভাইডেড বাই -y এর সহগ, y এর সহগ কত -1, হ্যাঁ, তাহলে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এবার দেখো m2 বের করব, m2 কি -x এর সহগ, -x এর সহগ কত 3 ডিভাইডেড বাই y এর সহগ, y এর সহগ কত -a। তাহলে আমরা কি জানি, তাহলে এখানে দেখো m1 কত আসছে, m1 আসছে ইজ ইকুয়ালস টু 2, আর এখানে m2 আসছে কত, m2 আসছে 3 ডিভাইডেড বাই কত a। এখন কি করব আমরা, এখন আমরা যে ফরম্যাটটা জানি দুইটা লম্ব হলে m1 m2 মাল্টিপ্লাই করলে কত আসবে -1। তাহলে দেখো m1 এর ভ্যালু 2 পেয়েছি আর m2 এর ভ্যালু কত পেয়েছি 3 ডিভাইডেড বাই a ইজ ইকুয়ালস টু -1। এরপরে দেখো তাহলে এটা কত হয়ে যাবে 6 ডিভাইডেড বাই a ইজ ইকুয়ালস টু কত আসবে -1। তাহলে এরপরে দেখো 6 ইজ ইকুয়ালস টু কত আসবে, আর গুণ করে দেই, গুণ করে দিলে -a আসবে, তাহলে মাইনাসটাকে এই পাশে দিয়ে আসলে a ইজ ইকুয়ালস টু কত আসবে -6। তাহলে এইভাবে আমরা রিলেশনটা দিয়ে a এর ভ্যালু বের করে ফেলতে পারি। a এর ভ্যালু কত চলে আসলো -6। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথম সমীকরণটার m1 বের করলাম, দ্বিতীয় সমীকরণটার m2 বের করলাম। আমরা কি জানি m1 আর m2, m1 m2 কি বের করলাম, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ ডিভাইডেড, আর এটা তো কি ছিল -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, দুইটা m1 আর m2 মাল্টিপ্লাই করলে আমরা জানি যে লম্ব হয় যদি, তাহলে শর্ত হলো -1 আসবে সরলরেখার ঢাল দুইটা গুণ করলে। তাহলে ওই অনুযায়ী ভ্যালুগুলোকে বসাই দিলাম, আলটিমেটলি a এর ভ্যালু কত চলে আসতে হবে -6। তাহলে এই সমীকরণে a এর ভ্যালু যদি -6 হয় তাহলে -6 মাইনাসে মাইনাসে +6, বা তাহলে সমীকরণটা কি দাঁড়াবে 3x + 6y - 5 = 0 যদি হয় তাহলে রেখা দুইটা পরস্পর কি হবে, রেখা দুইটা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা কোথায় গেল, তাহলে আমরা যেটা বের করে ফেলছিলাম 3x, আচ্ছা সরি, আচ্ছা দেখো পরবর্তীতে এই ম্যাথটাতে দেখো, এই ম্যাথটাতে কি বলছে 1, -1 বিন্দুগামী এবং 2x - 3y - 5 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তার মানে মেইন কথা বলছে কি যে এই যে সরলরেখাটা যে আছে, এই যে সরলরেখাটা যে আছে এই সরলরেখাটার উপর লম্ব একটা সরলরেখা, সাপোজ ধরো এই সরলরেখাটা হলো 2x - 3y - 5 = 0, এই সরলরেখাটার উপর লম্ব আছে এই সরলরেখাটা, এবং এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে 1, 1 বিন্দু দিয়ে গেছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে, বুঝতে পারছি কিনা, এই সরলরেখাটার সমীকরণ, এই যে এই সরলরেখাটা যে রয়েছে এর সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখেছি যে এরকম যদি হয় তাহলে এখানে a, এইটা হলো কি a আর এটা হলো কি b, তাহলে a এর
ফরম্যাট কি, এ হলো 2 আর বি হলো কত -3। তাহলে আমাদের ফরম্যাটটা কি ছিল, bx - ay ইজ ইকুয়ালস টু বি, ওই যে বিন্দুটা দিয়ে গেছে এইটা হলো x1 আর এটা হলো কত y1। তাহলে কি হবে bx1 - ay1। তাহলে দেখো এবার, তাহলে দেখো বি এর ভ্যালু কত চলে আসছে, বি এর ভ্যালু চলে আসবে -3x, তারপরে -ay, এ এর ভ্যালু কত চলে আসছে, এ এর ভ্যালু চলে আসছে 2, তাহলে 2y ইজ ইকুয়ালস টু -3 ইন্টু x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হলো 1 মাইনাস a1 কত -2 2 সরি 2 ইন্টু y1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু হলো 1। তাহলে এবার দেখো -3x -2y এপাশে চলে আসলে কত আসবে -3 আর এখানে আসবে -2। তাহলে এরপরে ফরম্যাটটা কত আসবে -3x -2y, তাহলে এই পাশে আসবে -5, -5টাকে যদি আমি এই পাশে নিয়ে আসার আগে মাইনাস কমন নিয়ে নেই তাহলে কত হবে 3x প্লাস কত আসবে 2y ইজ ইকুয়ালস টু কত আসবে -5। এখন দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত আসছে 3x প্লাস 2y ইজ ইকুয়ালস টু 5, আর এই 5টাকে এই পাশে নিয়ে আসলে কত চলে আসবে 3x প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো তো কোথায় আছে অ্যান্সারটা, 3x প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তাহলে কি ছিল যে একটা সরলরেখা দেয়া থাকলে সেটা কোন বিন্দুগামী সেটা যদি দেয়া থাকে তাহলে আমরা ফরম্যাটটা দিয়ে bx মাইনাস ay ইজ ইকুয়ালস টু bx1 মাইনাস ay1 এই ফরম্যাটটা দিয়ে আমরা সরলরেখাটা সমীকরণ বের করে নিয়ে আসতে পারবো। এরপরে আসো পরবর্তী ম্যাথটাতে আসি আমরা। এটাতে বলছে কি যে দুটি সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার শর্ত, দুটি সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার সমীকরণ, যে দুইটা সমীকরণ দেয়া আছে সরলরেখার এবং এটা একই একটা সরলরেখার উপর অবস্থিত, এইটা নির্দেশ করার সমীকরণ। তাহলে দেখো এখানে দুইটা সরলরেখার মধ্যে প্রথম সরলরেখাটা এভাবে দেয়া থাকতে পারে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এইটা একটা সরলরেখা সমীকরণ। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এইটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করতে হয় তাহলে তাদের x এর সহগ এবং y এর সহগ এবং ধ্রুবক পদ যে আছে এদের অনুপাতগুলা সবসময় কি হতে হবে, সেম হতে হবে। যেমন দেখো এই যে a1 ডিভাইডেড বাই a2 মানে প্রথম সমীকরণে x এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 প্রথম সমীকরণের y এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের y এর সহগ, তারপরে c1 ডিভাইডেড বাই c2 হতে হবে প্রথম সমীকরণের ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদ। এদের রেশিওটা অনুপাতটা কি হতে হবে, সবসময় সেম হতে হবে। এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে দুইটা সমীকরণই একই সরল রেখা। এরপরে আসো এই রিলেটেড তাহলে একটা ম্যাথ দেখি আমরা। আসলে এইখানে দেখো বলছে কি যে 2x minus 3y plus 5 is equals to 0 এবং 3x plus ky plus p is equals to যদি 0 রেখাদ্বয় একই সরলরেখা নির্দেশ করে তাহলে এখান থেকে আমাকে k এবং p এর ভ্যালু নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, k এবং p এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো তো তুমি, আমি আসলে নির্দেশ করি আগে। তাহলে এইটা হলো আমার a1, এইটা হলো আমার b1, তাহলে a1 এর ভ্যালু কত আসছে এখানে 2, b1 এর ভ্যালু আসছে কত -3, আর এখানে এটা হলো c1, এটা হলো কি c1, c1 এর ভ্যালু কত আসছে 5। ভালো, গুড। তাহলে এবার দেখো এইটা a2 এর ভ্যালু কত আসছে 3, তারপরে b2 এর ভ্যালু কত আসছে, b2 এর ভ্যালু আসছে k, আর এখানে দেখো c2 এর ভ্যালু কত আসছে p। এখন আমাদের ফরম্যাট কি যে যদি তারা একই সরলরেখা নির্দেশ করে তাহলে a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই b2 ইজ ইকুয়ালস টু c1 ডিভাইডেড বাই কত c2, এইটা ছিল। তাহলে এখন দেখো ভ্যালুগুলোকে বসাও তুমি। তাহলে a1 কত ছিল আমার 2, তারপরে a2 কত পাইছি 3 ইজ ইকুয়ালস টু b1 কত পাইছি আমি 3, আর b2 কত পাইছি k ইজ ইকুয়ালস টু c1 কত পাইছি আমি c1 পাইছি আমি 5, আর c2 কত পাওয়া গেছে, c2 পাওয়া গেছে p।
এখন আমাকে কে আর পি এর ভ্যালু বের করতে বলছে। কার ভ্যালু বের করতে বলছে? পি এবং কে এর ভ্যালু। তাহলে প্রথমে আমি এইটাকে দিয়ে এইটার সাথে একটা রিলেশন করতে পারি, এই দুইটা সমান এটা বলতে পারি। তারপরে এইটার সাথে এইটাকে একবার করে আমরা একবার কে এর ভ্যালু বের করতে পারি, একবার কিসের ভ্যালু বের করতে পারি? পি এর ভ্যালু বের করতে পারি। তাহলে চলো বের করে ফেলি। তাহলে 2 ডিভাইডেড বাই কত আসছে? 3 ইজ ইকুয়ালস টু কত বলতে পারি? 3 ডিভাইডেড বাই কে। তাহলে দেখো আড়াআড়ি মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কত আসবে? তাহলে 2k ইজ ইকুয়ালস টু কত আসবে? 3 3 ইজ 9। তাহলে k ইজ ইকুয়ালস টু কত আসবে? 9 ডিভাইডেড বাই 2। এরপরে দেখো আরেকটা ফরম্যাট কি ধরতে পারি? 2/3 আর এখানে 5/p। তাহলে আসো আরেকবার 2/3 আর এখানে ইকুয়ালস টু কত ধরতে পারি? 5/p। এবারও দেখো আড়াআড়ি মাল্টিপ্লিকেশন করে দেই, তাহলে এখানে কত আসবে? 2p আর 3 5 15। তাহলে এবার দেখো পি, তাহলে এটা 15 ডিভাইডেড বাই কত আসছে? 2। তাহলে পি এর ভ্যালু আসছে 15 ডিভাইডেড বাই 2 আর কে এর ভ্যালু আসছে 9 ডিভাইডেড বাই 2। তো এইভাবে আমরা দুইটা সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে আমরা তাদের এক্স এর এবং ওয়াই এর সহগ এবং ধ্রুবক পদের সহগ অনুযায়ী যে রেশিওটা আছে সেই রেশিওটা দিয়ে কে এবং পি এর ভ্যালু বের করে ফেলতে পারি। এইটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে আসছিল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে যে এই সমীকরণটাতে দেখো 3x প্লাস রুট ওভার 3y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তারপরে দেখো ওই যে একটা লম্ব একটা সরলরেখার উপর মূল বিন্দু থেকে যে লম্ব, ওই সরলরেখাটার সমীকরণ দিচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু কত বলছে? p। একই সরলরেখা হলে আলফা এবং পি এর মান নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আলফা এবং পি এর মান নির্ণয় করতে বলছে। এই দুই সরলরেখা কি একই সরলরেখা? তাহলে অবশ্যই এই সরলরেখা আর এই সরলরেখার মধ্যে মিল আছে। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, এই দুই সরলরেখাকে একটা একই ফরম্যাটে নিয়ে আসবো। এখন পর্যন্ত তো একই ফরম্যাটে নাই, একই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে আমরা করতে পারি কি, 3x প্লাস রুট ওভার 3y ইজ ইকুয়ালস টু 2টাকে এই পাশে নিয়ে আসলে -2 চলে আসবে। কথা বুঝতে পেরেছি? এটাকে আমরা ওই যে খণ্ডিতাংশের ফরম্যাটে নিয়ে আসবো, মানে x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এই পাশে 1 নিয়ে আসতে হবে সব সময়। ওই ফরম্যাটে নিয়ে আসার সময় দেখবা যে ইকুয়াল চিহ্নের এই পাশেটা কি আছে? এই পাশে -2 আছে, তার মানে এই পাশে 1 নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসতে গেলে কি করতে হবে? -2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে 3x প্লাস রুট ওভার 3y, এই যে উভয় পাশে -2 দিয়ে কি করে দিলাম? ডিভাইড করে দিলাম। -2 ডিভাইডেড বাই -2। দেখো বোঝার সুবিধার্থে পুরাটাই লিখলাম। এই -2 দিয়ে একেও ডিভাইড করা যায়, একেও ডিভাইড করা যায়। তাহলে 3x ডিভাইডেড বাই -2 আর এখানে প্লাস রুট ওভার 3y ডিভাইডেড বাই -2 ইজ ইকুয়ালস টু কত? 1। তাহলে এটাকে যদি একটু ফরম্যাটে নিয়ে আসি, তাহলে x ডিভাইডেড বাই এই যে -2 ডিভাইডেড বাই 3 আসবে। আর এখানে আচ্ছা ধরো, তাহলে এখানে আসলে -2 ডিভাইডেড বাই, তাহলে এটা আচ্ছা দেখো, এখানে এটা কত আসবে? 3x ডিভাইডেড বাই -2 আর এখানে এটা কত আসবে? রুট ওভার 3y -2 ইজ ইকুয়ালস টু 1। এরপরে দেখো এইটাতে আসো, এইটাকে আমরা ওই ফরম্যাটে নিয়ে আসি। তাহলে x cos আলফা প্লাস কত আছে? y sin আলফা ইকুয়ালস টু কত আছে? p। তাহলে এটাকে ওই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে ওই ফরম্যাটে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? উভয় পাশে p দ্বারা ডিভাইড করে দিতে হবে। তাহলে x cos আলফা প্লাস y sin আলফা ডিভাইডেড বাই কত? p। আর এখানেও কত আসবে? p ডিভাইডেড বাই p। এখন দেখো, তাহলে এটা কত আসবে? x cos আলফা ডিভাইডেড বাই p প্লাস y sin আলফা ডিভাইডেড বাই কত? p ইজ ইকুয়ালস টু কত আসছে? 1। এরপরে দেখো, এরপরে আসবে কত? x ডিভাইডেড বাই
পি কস আলফা এটা লিখতে পারি প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কত আসবে, ইজ ইকুয়ালস টু 1 আসবে। আর এখানে দেখো, এখানে যদি এইটা নিয়ে আসি তাহলে এক্স ডিভাইডেড বাই -2/3 আসবে একটা, আর এখানে আসবে প্লাস ওয়াই ডিভাইডেড বাই √3 ডিভাইড সরি মাইনাস -2 ওয়াই -2 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়ালস টু 1। এখন দেখো, এই যে এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুই সমীকরণই কি হয়ে গেছে, একই ফরম্যাটে নিয়ে আসছি। আর এই দুই সমীকরণই সেম বলছি, এই দুই সমীকরণই কি বলছি, একই সরলরেখা নির্দেশ করে। তাহলে এই যে -2 ডিভাইডেড বাই 3 এই ভ্যালুটা নির্দেশ করে এই যে এ এর এ, এটাকে আমরা বলি কি এ, এটা হলো এ। তারপরে -2/3 দেখো, -2/3 এইটা নির্দেশ করে আসলে কাকে, এই যে -2/3 2 ডিভাইডেড বাই √3 এইটা নির্দেশ করে এই যে একে, এটা কাজ করতেছে কি হিসাবে, পি হিসাবে। এবার দেখো, তাহলে আমরা বের করি, তাহলে আমরা বলতে পারি কি যে পি ডিভাইডেড বাই কস আলফা ইজ ইকুয়ালস টু কত, -2/3। আর এই পাশে বলতে পারি কি পি ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কত বলতে পারি, এত বলতে পারি 2 ডিভাইডেড বাই √3। এখন দেখো, এবার কস আলফা বের করব আর সাইন আলফা বের করে ফেলবো। তাহলে কস আলফা বের করে ফেললে কি হয়ে যাবে, তাহলে এটা ডিভাইড করি, উপরে উপরে কস আলফাটাকে নিয়ে যাই, ডিভাইডেড বাই পি ইজ ইকুয়ালস টু এটা চেঞ্জ হয়ে যাবে 3 ডিভাইডেড বাই কত চলে আসবে 2। এবার পিটাকে ওই পাশে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কস আলফা ইজ ইকুয়ালস টু কত আসবে, -3p ডিভাইডেড বাই কত চলে আসবে 2। এবার দেখো এই পাশে এটাকে ডিভাইড করে দেই, সাইন আলফাটাকে উপরে নিয়ে যাই, সাইন আলফা ডিভাইডেড বাই পি ইজ ইকুয়ালস টু -√3 ডিভাইডেড বাই 2। এবার দেখো পিটাকে ওই পাশে নিয়ে গেলে সাইন আলফা ইজ ইকুয়ালস টু কত আসবে, সাইন আলফা ইজ ইকুয়ালস টু আসবে √3p ডিভাইডেড বাই 2। এখন দেখো, আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই কাজটাই করব, উভয় পাশে কি করে দিব, মাল্টিপ্লাই করে স্কয়ার করে দিব। তাহলে এখানে কি আসবে, কস স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু, এখানে কত আসবে, এখানে দেখো -3p ডিভাইডেড বাই 2 এর উপর কত চলে আসবে, স্কয়ার চলে আসবে, বা এখানে দেখো সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু √3p ডিভাইডেড বাই 2, এটার উপর কত চলে আসবে, স্কয়ার চলে আসবে। এবার দেখো cos স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু কত চলে আসবে, -9p স্কয়ার ডিভাইডেড বাই 4, আর সাইন স্কয়ার আলফা ইকুয়ালস টু কত চলে আসবে, স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে 3p স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন দেখো, দুইটাকে যোগ করে দিব, এটাকে সমীকরণ 1 বলি আর এটাকে সমীকরণ আমরা 2 বলতে পারি। তাহলে 1 আর 2 কি করে দিব, যোগ করে দিব, 1 যোগ 2। তাহলে দেখো 1 যোগ 2 করে দিলে cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা ভ্যালু কত চলে আসবে, 1 ইজ ইকুয়ালস টু এখানে কত চলে আসবে, 9p স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 3p স্কয়ার ডিভাইডেড বাই কত চলে আসবে, 4। এরপরে দেখো পি স্কয়ার কমন নিয়ে নিতে পারি, পি স্কয়ার কমন নিলে 9/4 প্লাস কত চলে আসবে, 3/4। তাহলে ইকুয়ালস টু 1। এরপরে আসো একটু এই পাশে আসি, আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো এবার, তাহলে কত আসছে, 1 ইজ ইকুয়ালস টু পি স্কয়ার, এই দুইটাকে যোগ করে ফেললে কত হবে, 4, আর এখানে 9 আর 3, তাহলে 12 আসবে। তাহলে দেখো, বা 1 ইজ ইকুয়ালস টু পি স্কয়ার, আর এখানে 4 একে 4, 3 এর 4 12, তাহলে 3p স্কয়ার। তাহলে এখানে 3 টাকে ওই পাশে নিয়ে আসলে p স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 3 আসবে। তাহলে p ইজ ইকুয়ালস টু কত আসবে, √1 ডিভাইডেড বাই 3। তাহলে কত চলে আসবে, p ইজ ইকুয়ালস টু চলে আসবে 1 ডিভাইডেড বাই √3। কথা বুঝতে পেরেছি? তাহলে p ইজ ইকুয়ালস টু কত চলে আসবে, 1 ডিভাইডেড বাই √3। এইভাবে আমরা করে ফেলতে পারি। দেখো যে আমার এই সমীকরণটা দেয়া ছিল, এই সমীকরণটা দেয়া ছিল, এই দুই সমীকরণকে আমি একই ফরম্যাটে নিয়ে আসছি, x ডিভাইডেড বাই a
প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু 1। তারপরে এ এর ভ্যালু এই পাশে এই সমীকরণের এ এর ভ্যালু আর ওই সমীকরণের এ এর ভ্যালু সেম ছিল, এই সমীকরণে বি এর ভ্যালু আর এই সমীকরণের বি এর ভ্যালু কি ছিল, সেম ছিল। দুইটাকে ধরছি ভ্যালু সেম ধরে cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফার ভ্যালু বের করছি। তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1। এটা হলো cos স্কয়ার আলফার ভ্যালু, এটা হলো sin স্কয়ার আলফার ভ্যালু। দুইটা ভ্যালুকে বসিয়েছি, বসিয়ে কি করেছি, ক্যালকুলেট করেছি। আমরা পি এর ভ্যালু পেয়েছি কত, 1 ডিভাইডেড বাই √3। এরপরে আমরা পি এর ভ্যালু তো বের করে ফেললাম, এরপরে আমাদেরকে কি বের করতে হবে, আলফা এর ভ্যালু বের করতে হবে। দেখো তাহলে আলফা এর ভ্যালু আমরা এখন বের করবো। আচ্ছা, এবার দেখো আলফা এর ভ্যালু বের করব। তাহলে আলফা এর ভ্যালু বের করতে গেলে আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়ালস টু tan আলফা ইজ ইকুয়ালস টু sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। এখন দেখো sin আলফার ভ্যালু কত ছিল এখানে, এই যে দেখো sin আলফার ভ্যালু কত ছিল, 3 ডিভাইডেড বাই 2, 3p ডিভাইডেড বাই 2। আর cos আলফার ভ্যালু কত ছিল, 3√3p ডিভাইডেড বাই কত ছিল, 2। এখন দেখো, এখন এখানে যদি আমরা ক্যালকুলেট করি মাইনাস 3p ডিভাইডেড বাই 2 আর ইনটু 2 ডিভাইডেড বাই √3p ডিভাইডেড বাই 2, 2 2 কেটে গেল, √3 আর এখানে 3 কেটে গেলে এখানে থাকবে কত, এখানে √3 ইনটু √3 হয়, এরকম হয়। তাহলে এখানে একটা √3 কেটে গেল, তাহলে এখানে কত চলে আসলো, পিপি কেটে গেল, তাহলে কত চলে আসলো, মাইনাস √3। তাহলে এরপরে দেখো tan আলফা, tan আলফা, তাহলে এখানে দেখো tan থিটা ইজ ইকুয়ালস টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তার মানে tan আলফা ইজ ইকুয়ালস টু sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। sin আলফার ভ্যালু কত ছিল, আচ্ছা সরি একটু ভুল হয়ে গেছে, আমরা sin আলফার ভ্যালুটা cos আলফায় লিখে দিচ্ছি আর cos আলফার ভ্যালুটা sin আলফায় লিখে দিচ্ছি। আচ্ছা সরি সরি একটু দেখো, একটু হয়েছে ভুল। এখন দেখো এই sin আলফার ভ্যালু কত আসবে, √3p ডিভাইডেড বাই 2 আর cos আলফার ভ্যালু ছিল -3p ডিভাইডেড বাই 2। এরপরে দেখো, এরপরে কত আসবে, √3p ডিভাইডেড বাই 2 ইনটু এই যে দেখো 2টা উপরে চলে যাবে আর 3pটা নিচে চলে আসবে। এখন মাইনাস আছে, তাহলে p আর এখানে p কেটে গেল, √3 এখানে কেটে গেলে এখানে 3 এর সাথে কাটলে একটা √3 থাকে, 2 2 কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড বাই কত আসছে, √3 এবং মাইনাস আসছে এবং এখানে কত আসছে, tan আলফা। এখন tan আলফা যদি করো, মাইনাসটা তুমি একটু বাদ দাও, বাদ দিলে tan আলফা এর ভ্যালু কত চলে আসে, tan আলফা এর ভ্যালু চলে আসে 1 ডিভাইডেড বাই √3, ভ্যালু হলো 30 ডিগ্রি। আলফা এর ভ্যালু কত চলে আসলো, 30 ডিগ্রি। কিন্তু এই যে মাইনাস চলে আসছে, তাহলে এর সাথে এটা তৃতীয় চতুর্ভাগে যুক্ত হয়, তাহলে 180 ডিগ্রির সাথে এই 30 ডিগ্রি অ্যাডিশন হবে। তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা আসবে 0, 11 1 হাতে থাকে 210। তাহলে আলফা এর ভ্যালু কত আসবে, আলফা এর ভ্যালু চলে আসবে 210 ডিগ্রি। মানে মেইন ব্যাপারটা হলো যেখানে -1 ডিভাইডেড বাই √3 আসছে, তাহলে tan আলফা -1 ডিভাইডেড বাই √3 এই ভ্যালুটা তৃতীয় চতুর্ভাগে আসে। কোন চতুর্ভাগে আসে, তৃতীয় চতুর্ভাগে। তো এমনিতে যদি আমরা করি tan 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই √3, tan 30 ডিগ্রি, কিন্তু এটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাকে প্রথমে দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত যাইতে হবে 180 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে তৃতীয় চতুর্ভাগে পড়বে। ওই জন্য আমরা কি করেছি, 180 ডিগ্রি করে দিয়েছি, অ্যাডিশন করে দিয়েছি। তাহলে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 210 ডিগ্রি। তাহলে আলফা এর ভ্যালু কত চলে আসছে, আলফা এর ভ্যালু চলে আসছে 210 ডিগ্রি। এইভাবে আমরা এই ম্যাথটা করে ফেলবো এবং এই ম্যাথটা বারবার তোমরা একটু প্র্যাকটিস করবা, কারণ এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন এক্সামে চলে আসছে। করেছি। এরপরে দেখো, এরপরে এই ম্যাথটা বলছে, এই ম্যাথটা কি বলছে যে 2x প্লাস by প্লাস 4 ইকুয়ালস টু 0, 4x মাইনাস y মাইনাস 2b ইকুয়ালস টু 0 এবং 3x প্লাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0 রেখা তিনটি সমবিন্দু হলে, ওই যে একটু আগেই বললাম যে সমবিন্দু হলে তার নির্ণায়কের ভ্যালু কত হয়, নির্ণায়কের ভ্যালু আমরা কত চলে আসে, 0 চলে আসে। তাহলে বি এর মান নির্ণয় করো। তাহলে এটা দিয়ে এক্স এর সহগগুলো দিয়ে নির্ণায়কটা আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে দেখো নির্ণায়কটা তৈরি করে ফেলতে পারতে 2 আসবে, আমরা রো বরাবর বসাই, বি আসবে 4 আসবে, তারপরে এটা কত আসবে, 4 আসবে, -1 আসবে, আর এখানে কত আসবে, -2 আসবে, এখানে কত আসবে, -2 আসবে।
এরপরে দেখো এখানে কত আসবে 3 আসবে, এখানে কত আসবে 1 আসবে, আর এটা -1 আসবে। এর নির্ণায়কের ভ্যালু কত 0, তাহলেই তো এটা সমবিন্দু হবে, ঠিক কিনা? এখন প্রথম সারি সম্পর্কে প্রথম সারি সাপেক্ষে আমরা কি করে দিব, বিস্তার করে দিব। বিস্তার করে দিলে আসলে যে সমীকরণটা আসবে ওখান থেকে আমরা বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে দেখো 2 2 ইনটু এ2 বরাবর সারিবাদ কলামবাদ, আমি তোমাদের বোঝার সুবিধার্থেই আসলে বিস্তার করে করতেছি। 1 -1, তারপরে মাইনাস বি ইনটু কি করব, সারিবাদ দিব কলামবাদ দিব, তাহলে 4 -2, আর এখানে কত আসবে 3 -1, আর এখানে প্লাস কত আসবে, +4 আসবে, তাহলে 4 ইনটু এই সারিবাদ দিব কলামবাদ দিব, তাহলে কত আসবে 4 -1, আর এখানে কত আসবে 3 ইনটু কত 1। তাহলে এটা আবার ক্যালকুলেট করো, এটা আবার ক্যালকুলেট করো 2 ইনটু, তাহলে কত আসবে মাইনাসে মাইনাসে +1, তারপরে মাইনাসে মাইনাসে +2 আসছে, তারপরে মাইনাস বি ইনটু এখানে দেখো 4, তাহলে এখানে -4 আসছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, 6 চলে আসবে, তারপরে এখানে দেখো 4 ইনটু 4 একে 4, আর এখানে মাইনাস মাইনাস, তাহলে 3 একে 3, তাহলে -3, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে +3 হয়ে যাবে, ইকুয়ালস টু কত আসবে 0, ইকুয়ালস টু 0। এরপরে আসো উপরের দিকে আসি, তাহলে বা এখানে দেখো 2 ইনটু কত আসছে 3, মাইনাস এখানে তাহলে কত আসবে -4, তাহলে -2b, আর এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 28, তাহলে প্লাস কত চলে আসছে 28, 4 আর 3 7 7, 4 7 28 ইজ ইকুয়ালস টু কত চলে আসবে 0। তাহলে এবার দেখো 6 -2b প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0, বা দেখো তাহলে তাহলে 6 এখানে যুক্ত হবে, তাহলে -2b প্লাস কত আসবে 28 আর 6, তাহলে 34 ইজ ইকুয়ালস টু কত 0, বা -2b ইজ ইকুয়ালস টু -34, মাইনাস মাইনাস কেটে গেল, b ইজ ইকুয়ালস টু 34 ডিভাইডেড বাই 2, তাহলে b ইজ ইকুয়ালস টু কত আসবে 7। তাহলে এইটাই হলো অ্যান্সার, যে বি এর মান কত হবে 17 হলে রেখা তিনটি কি হবে, সমবিন্দু হবে। তাহলে বি এর মান 17 হলে রেখা তিনটি সমবিন্দু হবে। এরপরে আসো পরবর্তী আমরা টপিকটাতে আসি। এর পরের যে টপিকটা সেটা হলো ভর কেন্দ্র। ভর কেন্দ্র কি বলছে, পরবর্তী টপিকে কি আসছি আমরা, ভর কেন্দ্র। ভর কেন্দ্র বিষয়টা কি, এখন একটা জিনিস তুমি চিন্তা করো, আমরা ভর কেন্দ্রে যদি আসি, অন্তকেন্দ্র ভর কেন্দ্র, এই যে এটাতে আসো। আচ্ছা, ভর কেন্দ্র দেখো, মানে আমি একটা জিনিস চিন্তা করি, একটা ত্রিভুজ আমরা কি নিয়েছি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা একটা শীর্ষ, এইটা একটা শীর্ষ, এবং এইটা একটা শীর্ষ। সাপোজ ধরো যে এই সরলরেখাটার মধ্যবিন্দু হলো এইটা, এই রেখাটার মধ্যবিন্দু হলো এইটা, এবং এইটার মধ্যবিন্দু হলো এইটা। এই শীর্ষ থেকে এই মধ্যবিন্দুর উপর একটা রেখা অঙ্কন করব, এই শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুর উপর একটা রেখা অঙ্কন করব, এই শীর্ষ থেকে মধ্যবিন্দুর একটা রেখা অঙ্কন করব। এই যে মাঝখানে যে এটা বিন্দু পেলাম, এই বিন্দুটাকে আমরা বলবো কি, ভর কেন্দ্র। এই বিন্দুটাকে আমরা কি বলবো, এই বিন্দুটাকে আমরা বলছি ভর কেন্দ্র। তো এইখানে বলছে যে ত্রিভুজের মধ্যমাগুলোর, এই যে এইটা ত্রিভুজের একটা মধ্যমা, এইটা ত্রিভুজের একটা মধ্যমা, এই যে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত সরল রেখাই হলো ত্রিভুজের মধ্যমা। এই মধ্যমা তিনটা যে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে আমরা বলছি কি ভর কেন্দ্র। যে ত্রিভুজের মধ্যমাগুলোর ছেদ বিন্দুকে আমরা কি বলছি, ভর কেন্দ্র। তো এইরকম বহুভুজের যদি এরকম একটা ত্রিভুজের শীর্ষের স্থানাঙ্ক গুলা দেয়া থাকে x1 y1 x2 y2 x3 y3, এরকম যদি একটা ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে আমাকে প্রশ্ন বলতে পারে যে এর মধ্যমাটা যে রয়েছে, এই মধ্যমাটা বা ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কত। ভর কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা বের করব। সাপোজ ধরলাম যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা x, y, তাহলে x বের করার যে ফরম্যাটটা সেটা হলো x1 + x2। এই যে ত্রিভুজের তিন শীর্ষের ভুজগুলা যেগুলা আছে, এই ভুজ তিনটাকে যোগ করে যদি 3 দিয়ে আমরা ডিভাইড দিয়ে দেই, তাহলে x এর ভ্যালু ভর কেন্দ্রের ভুজ পাবো। এবং ত্রিভুজের তিনটা যে শীর্ষ আছে, তিনটা শীর্ষের কোটিগুলোকে সমষ্টি করে 3 দিয়ে যদি ডিভাইড করে দেই, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3, তাহলে ভর কেন্দ্রের আমরা কোটি পাবো। এই দুই হচ্ছে ফরম্যাট। তাহলে এইভাবে আমরা ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এরপরে আসো অন্তকেন্দ্র।
অন্তঃকেন্দ্র। তো কি বলছে যে ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ড গুলোর ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে। তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে দেখো, এই যে আচ্ছা দেখো, অন্তঃকেন্দ্র বলছে তাহলে ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুগুলোকে অন্তঃকেন্দ্র বলে। দেখো এখানে একটা বিষয়, এই যে এই ত্রিভুজটার এইটা একটা কোণ, এই ত্রিভুজটার এই ত্রিভুজটার এই যে এই কোণ, এই কোণটাকে আমি যদি অর্ধেক করি তাহলে এইরকম একটা সরলরেখা পাবো। এই কোণটাকে যদি অর্ধেক করি, এই যে সমদ্বিখণ্ডকের বরাবর একটা পাবো। এই কোণটাকে যদি অর্ধেক করি তাহলে এই বরাবর একটা সরলরেখা পাবো। এই যে এই সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে, এইটাকে বলছি আমরা কি অন্তঃকেন্দ্র। এটাকে আমরা বলছি কি অন্তঃকেন্দ্র। এটাকে আমরা বলছি কি অন্তঃকেন্দ্র। তাহলে ত্রিভুজের কোণ, তিনটা যে কোণ আছে, এই তিন কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে আমরা বলছি অন্তঃকেন্দ্র। তাহলে এখানে দেখো এ বি সি ত্রিভুজের এ এক্স ওয়ান ওয়াই ওয়ান তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া আছে, এবং এই তিনটা শীর্ষের স্থানাঙ্ক থেকে আমরা কি জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি না, রুট ওভার কি জানি, রুট ওভার x1 ডিভাইডেড x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এইটা রুট করে তাহলে আমরা এই যে দেখো এ বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তারপরে কি বের করে ফেলতে পারবো, এসি এর ভ্যালু বের করতে পারবো। তারপরে কি বের করে ফেলতে পারবো, বিসি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে এ বি এসি আর বিসি এই ভ্যালুটাকে বের করে ফেললে দেখো, এই যে বিসি এর ভ্যালুটাকে আমি এ বলছি, সি এর ভ্যালুটাকে আমি বি বলছি, এবং এ বি এর ভ্যালুটাকে আমি সি বলতেছি। বলার পর এই যে দেখো, তাহলে এই ফরম্যাটে আসবে। তাহলে এক্স, তাহলে অন্তঃকেন্দ্রের ভুজ বের করব এই ফরম্যাটে, আর কোটি বের করব এই ফরম্যাটে। ফরম্যাটটা কি, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি। তারপরে কি আসবে, এ প্লাস বি প্লাস সি। এ মানে হলো কত, এ মানে হলো এ বি, সরি এ মানে হলো বিসি, বি মানে হলো সি এ, আর এ বি মানে হলো সি। এই যে এই তিনটার ভ্যালু যেটা আসবে 1 2 3 5 4 6 যে কোনো কিছু আসতে পারে, তাহলে এটা একটা ধ্রুবক পদ আসবে। ওই ওর সাথে এক্স ওয়ান মানে প্রথম শীর্ষের ভুজের ভ্যালু, তারপরে বি ইন্টু দ্বিতীয় শীর্ষের ভুজের ভ্যালু, তারপরে তৃতীয় শীর্ষের ভুজের ভ্যালু, এটা মাল্টিপ্লাই করে দিব এবং সমষ্টি করে দিব, তাহলে এইটা কোটি পেয়ে যাব, এবং ভুজ এবং কোটি আমরা পেয়ে যাব। এইভাবে আমরা কি করতে ফেলতে পারি, অন্তঃকেন্দ্রের স্থানাঙ্কটাকে বের করে ফেলতে পারি। এরপরে আসো, কেন্দ্র হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে হলো কি টপিক কেন্দ্র সংক্রান্ত বা ভর কেন্দ্র। ভর কেন্দ্র আমরা তো দেখলাম যে ভর কেন্দ্র কি ছিল, মধ্যমা বরাবর দিয়ে দিলে তাহলে এই যে এই বিন্দু থেকে এই সরলরেখার কি তাহলে এইটা থেকে এই সরলরেখার মধ্যবিন্দু বরাবর যদি আমরা একটা সরলরেখা আঁকি, তাহলে এর শীর্ষ থেকে এই সরলরেখার মধ্যবিন্দু এইটা এই বরাবর আঁকি, তাহলে এই সরলরেখার মধ্যবিন্দু থেকে এই সরলরেখা আঁকি, তাহলে তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই ছিল আমাদের কি ভর কেন্দ্র। এরপরে আসো, ভর কেন্দ্রর পরে এরপরে দেখো, এই যে এটা বলছে যে ত্রিভুজ এবিসি এর এ বি এবং ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আসো আমরা ম্যাথটা করে ফেলি। এটা কি বলছে যে দেখো, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভরকেন্দ্র তো অবশ্যই এখানে থাকবে, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বলছে -5, কত 7, এবং সাপোজ ধরলাম এইটা হলো এ এর ভ্যালু বলছে কত 3,5, আর এইটা হলো বি এর ভ্যালু কত বলছে 2,1, আর সি এর ভ্যালুটা বের করতে হবে। সাপোজ ধরে নিলাম সি এর ভ্যালু x, y মানে x3 y3। তো আমরা ফরম্যাটটা কি জানি, আমরা প্রথমে x বের করি, তাহলে আমরা ফরম্যাটটা কি জানি, x বের করার ফরম্যাটটা হলো x1 প্লাস x2
প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই কত 3। তাহলে দেখো এক্স এক্স মানে হলো কি ভর কেন্দ্রের যে ভুজটা আছে ওইটা, তাহলে -5 ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান কত, এক্স ওয়ান হলো 3, তারপরে এক্স টু কত, এক্স টু হলো 2 প্লাস এক্স থ্রিটা আমরা বের করব ডিভাইডেড বাই এক্স থ্রি আমরা বের করব ডিভাইডেড বাই 3, তাহলে 3 5 কত হবে -15 ইজ ইকুয়ালস টু 5 প্লাস এক্স কত আসবে 3। তাহলে তাহলে এবার দেখো এক্স থ্রি বের করবো, 5টাকে এই পাশে দিলে -15 -5 ইজ ইকুয়ালস টু এক্স থ্রি, তাহলে এক্স থ্রি ইজ ইকুয়ালস টু কত আসবে, এক্স থ্রি ইজ ইকুয়ালস টু -20 আসবে। তাহলে এক্স থ্রি এর ভ্যালু কত পেয়ে গেলাম, -20। এরপরে দেখো এরপরে কি বের করে ফেলতে হবে, এরপরে ওয়াই থ্রি বের করতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, y1 প্লাস y2 প্লাস কত y3 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 3। তাহলে দেখো y এর ভ্যালু কত চলে আসছে, y এর ভ্যালু চলে আসছে 7 ইজ ইকুয়ালস টু y1 এর ভ্যালু, তাহলে 1 প্লাস কত 5, তাহলে 1 প্লাস 5 প্লাস y3 ডিভাইডেড বাই কত 3, তাহলে 3 7 21 ইজ ইকুয়ালস টু এখানে কত আসবে 6 প্লাস y3। তাহলে দেখো y3 ইজ ইকুয়ালস টু কত আসবে 21 মাইনাস 6, তাহলে 21 থেকে যদি 6 বাদ দেই তাহলে y3 ইজ ইকুয়ালস টু কত আসবে 15, কত চলে আসবে 15, তাহলে y3 -20, 15। তাহলে কি চলে আসলো, সি বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসছে -20, 15। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা এক্সাম ম্যাথটা সহজ ছিল। এরপরে আসো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় দেয়া আছে, হ্যাঁ একটা ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় দেয়া আছে এবং বলছে যে এর ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। ভরকেন্দ্রটা কোন অক্ষের উপর অবস্থিত হলে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে। তোমাকে আগে জিনিসটা একটু চিন্তা করতে হবে যে আমি যে ত্রিভুজটা আর্ট করব, ত্রিভুজটা সাপোজ এইটা হলো এক্স অক্ষ, আর এটা এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো কি অক্ষ, এক্স অক্ষ। তাহলে আমি যে ত্রিভুজটা আঁকবো, এই ত্রিভুজটার ভর কেন্দ্র যেটা বের হবে সেটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে এখান থেকে অবশ্যই এখান পর্যন্ত একটা দূরত্ব আছে, তার মানে ভুজের ভ্যালু আছে, কিন্তু কোটির ভ্যালুটা কত হবে, ওয়াই অক্ষ বরাবর কোন দিকে গেছে, তাহলে কোটির ভ্যালুটা কত আসবে, 0 আসবে। কোটির ভ্যালুটা কত আসবে, 0 আসবে। এবং এখানে স্থানাঙ্কগুলো বলে দিছে যে এ পি স্কোয়ার কমা 2a পি, আর এটা বলে দিছে কত এ কিউ স্কোয়ার কমা 2a কিউ, আর এটা বলে দিছে কত, এটা বলে দিছে যে এ আর স্কোয়ার কমা কত বলছে 2ar। আচ্ছা দেখো এটা বলে দিছে। তাহলে আমি করব কি, আমাকে আসলে বের করতে বলছে একটা রিলেশন। তা আমি এই যে কোটিটার স্থানাঙ্ক, যেহেতু এটা 0 বের হয়েছে, এটা 0 বের হওয়ার কারণে এটা দিয়ে ক্যালকুলেট করা সহজ হবে। তাহলে এইটা নিয়ে আমরা করতে পারি। তাহলে y ইজ ইকুয়ালস টু আমরা করতে পারি কি, যেহেতু ভর কেন্দ্র y1 প্লাস y2 প্লাস কত y3 ডিভাইডেড বাই কত 3। তাহলে দেখো y এর ভ্যালু কত 0, যেহেতু এইটা x অক্ষের উপর অবস্থিত। তাহলে y1 এর ভ্যালু কত আসবে, তাহলে y1 এর ভ্যালু কত আসবে, দেখো y1 এর ভ্যালু আসবে 2ap, y2 এর ভ্যালু কত আসবে, y2 এর ভ্যালু আসবে 2aq প্লাস y3 এর ভ্যালু কত আসবে 2ar ডিভাইডেড বাই কত 3। 3টাকে আড়াআড়ি মাল্টিপ্লাই করে দিলে দেখো 3টাকে আড়াআড়ি যদি মাল্টিপ্লাই করে দেই 0, 0 ইকুয়ালস টু 2a, a 2ap প্লাস 2aq প্লাস 2ar। তাহলে এবার দেখো আমরা 2a কমন নিয়ে নিব, 0 ইজ ইকুয়ালস টু 2a কমন নিয়ে নিব, তাহলে p প্লাস q প্লাস কত চলে আসবে r। তাহলে 2a কমন নিয়ে নিলাম, 2a কমন নিয়ে নিলে কি চলে আসবে p প্লাস q প্লাস r ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো 2a তো রাখতে পারবো না, 2a এই পাশে কনভার্ট করে দিলে কি থাকবে, 2a এই পাশে মাল্টিপ্লাই আছে, ডিভাইড করে দিলে 0 এর সাথে ডিভাইড করলে 0ই হবে। তাহলে p প্লাস q প্লাস r ইজ ইকুয়ালস টু কত চলে আসবে 0। তাহলে এইটাই হলো আমাদের ফাইনাল। তাহলে এই যে দেখো p প্লাস q প্লাস r ইকুয়ালস টু 0, তাহলে বি নাম্বারটা। তাহলে এভাবে ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু দেয়া থাকলে এবং ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত থাকলে এই রিলেশনটাকে আমি কাজে লাগিয়ে এটা বের করে ফেলতে পারি যে p প্লাস q প্লাস r ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল আমাদের সরলরেখা 2 এর পর্ব। হ্যাঁ, তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সবসময় একটা ক্লাসে যখন আমি অ্যাটেন্ড করব, এই ক্লাসে নোট ডাউন করে ফেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। তুমি এই জিনিসটা বোঝার সময় ঠিকই বুঝতেছো, কিন্তু তুমি যদি প্রপার আমার কথাগুলো এবং
যে আমি বিষয়গুলা তোমাকে বুঝিয়েছি, এগুলা যদি প্রপার নোট ডাউন করে রাখো, তাহলে সারাটা জীবন তোমার এটা কাজে লাগবে এবং পরবর্তীতে পরীক্ষার সময় তোমার আরো বেটার হবে। বারবার আর দেখা লাগবে না। একটা ভিডিও দেখলাম এখন, পরবর্তীতে কিছুদিন পর মনে হারায় গেছে, আবার দেখলাম। তাহলে এটা আসলে একটু সময় নষ্টই হয়। তো এই জায়গায় যদি আমি একটা ক্লাস একবার দেখে সেটাকে নোট ডাউন করে ফেলি, সেটা সবচেয়ে বেটার হয়। পরবর্তীতে তুমি নোট দেখলে ৫-১০ মিনিট যদি নোটটা দেখো, তাহলেই তোমার সবকিছু মাথায় চলে আসবে। তাহলে আমরা যখনই একটা ক্লাস করব, তখন অবশ্যই ওই ক্লাসটাকে নোট করে ফেলবো। তো আজকে এ পর্যন্তই ছিল আমাদের সরলরেখা ২, আর পরবর্তীতে সরলরেখা ৩ এর মাধ্যমে আমরা সরলরেখা চ্যাপ্টারটা শেষ করব এবং বাকি যে ২ টা সরলরেখা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা, তারপরে আরো যে বিষয়গুলা রয়েছে, এগুলো আমরা পরবর্তী সরলরেখা ৩ চ্যাপ্টারটাতে শিখব। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং সরলরেখা এবং ১ এবং সরলরেখা ২ প্রপার ভাবে সুন্দরভাবে বুঝে আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমরা সরলরেখা ৩ এ আগামী নেক্সট ক্লাসে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই সবসময় বিগ ব্রেইনার এর সাথেই থাকবে।